আমরা মডুলাস ইউজ করি, মডুলাস দিয়ে আমরা আসলে কি পাই? বাকশেষ। ভাগশেষ পাই। এখন ধরেন যে আমাদের কাছে একটা প্রশ্ন হয়েছে এরকম যে তোমার কাছে এই এটা অন হতে একটু টাইম লাগছে, তোমার কাছে 750 টাকা দেওয়া আছে। হ্যাঁ, তো 750 না ধরে আমরা ধরি 770 টাকা দেওয়া আছে। যে তোমার কাছে 770 টাকা দেওয়া আছে, তুমি কি করো, একটা কাজ করো। সেই কাজটা হচ্ছে তোমার কাছে কিছু নোট আছে, ধরো যে তোমার কাছে 100 টাকার নোট আছে, 500 টাকার নোট আছে। 500 টাকার নোট বাদ দিই, কারণ যে কমাই কম কম ধরি, যে 500 টাকার নোট আছে, 50 টাকার নোট আছে, 20 টাকার নোট আছে, 5 টাকার নোট আছে, আর আছে 1 টাকার নোট আছে। এই কয়টা তোমার কাছে নোট আছে। এখন কথা হলো, এই কয়টা নোট দেওয়া মিনিমাম কয়টা নোট দেওয়া তুমি এই টাকাটা করতে পারবা, এটা হচ্ছে প্রবলেম। মিনিমাম কত টাকা দেয়া, মানে মিনিমাম কয়টা নোট লাগবে এই 770 টাকা করতে। তাহলে দেখেন, 770 টাকা করতে নর্মালি যদি আমরা 7টা 100 টাকার নোট লই, তাহলে আমার কাছে হচ্ছে 700 টাকা। 50 টাকার নোট যদি আমরা লই একটা, তাহলে দেখা যাচ্ছে কত, 50 টাকা। আর হচ্ছে আচ্ছা, 778 টাকা দিই, তাহলে হচ্ছে 50 টাকার পরে 20 টাকার নোট লাগবে কয়টা, একটা 20 টাকার নোট লাগবে, তাহলে 20 টাকা। আর হচ্ছে 5 টাকার নোট লাগবে হচ্ছে একটা, আর একটা হচ্ছে 3টা লাগবে হচ্ছে 1 টাকার নোট। তাহলে দেখেন 750, 70, 75, 378, 778 টাকা পাচ্ছি। তাহলে আমার কাছে টোটাল নোট লাগতেছে কয়টা, 7, 8, 9, 10, 13টা। এই কম নোটে কি আমি 778 টাকা বানাতে পারবো বলেন তো? না। বানাতে পারবো না। তাহলে প্রবলেমটা মূলত কি ওইখানকার প্রবলেমটা ঠিক এই প্রবলেমই ছিল, যে একটা টাকার নোটকে তুমি আসলে মিনিমাম কত টাকার নোট দেওয়া করতে পারবা। প্রবলেম বুঝছেন? জি ভাইয়া, কিন্তু হচ্ছে কোড দেখতে পারতেছি না। কোড লেখা দেখাচ্ছে, দেখেন আপনি এখন যে প্রোগ্রাম দেখাচ্ছেন এগুলো কি ডুয়েট অ্যাডমিশন আসে? ডুয়েট অ্যাডমিশনে হুবহু এরকম আসে না ভাই। ডুয়েট অ্যাডমিশনে কিরকম আসে ওটারও আমি একটা শিট দেবো, দিয়ে ওখান থেকেও আপনাদের করাবো। তবে আমি যে প্রবলেম গুলা করাচ্ছি এগুলা যদি করেন ডুয়েট অ্যাডমিশন, এগুলো একদম দুধ ভাত, মানে পানি ভাত লাগবে, এগুলা কিছুই নাই। আমি যেগুলা করাচ্ছি এগুলা মন দেয়া করেন, তাহলে দেখবেন যে ডুয়েট অ্যাডমিশন যে আসে তার থেকে অনেক ভালো ভালো প্রোগ্রাম করাচ্ছি। এর কারণে ডুয়েট অ্যাডমিশন নিয়ে ঝামেলা হইব না, চিন্তা নাই, আমি সব দিক দিয়ে ম্যানেজ করে যাবো আপনাকে। এখন দেখেন, তার মানে আমার কাছে ছিল 778 টাকা। তাহলে আমার প্রথম টার্গেটটা কি হবে বলেন তো? প্রথম টার্গেটটা আমি প্রথমে কি দেখবো, এটা কিন্তু নর্মালি দেখেন 1 টাকার নোট কিন্তু 778 টাকা হলেই হয়ে যায়। যেহেতু আমাদেরকে বলছে মিনিমাম নোট কতটা লাগবে, তাহলে এখানে আমরা কি করতে পারি সাধারণ হিসাবে বলেন তো, আগে কত টাকার নোটটা ট্রাই করবো যে এই টাকার নোটটা কতটা হয়। 100 টাকার। হ্যাঁ, তার মানে আগে, এখন আমার কাছে যত ম্যাক্সিমাম সবচেয়ে বড় নোট যেটা দেওয়া থাকবে ওটা দিয়ে আমি আগে ট্রাই করবো। তো যেহেতু আমার কাছে সবচেয়ে বড় টাকার নোট আছে 100 টাকার নোট, আমি 100 টাকার নোটটা ট্রাই করে দেখবো। 100 টাকার নোটটা যদি আমি ট্রাই করি, তাহলে দেখেন 7 দিয়ে ভাগ দিলে, 100 টাকার নোটটা যদি ভাগ দিই তাহলে আমার 700 টাকা আসবে। এই যে আমার এখন অবশিষ্ট আছে 78 টাকা, এটা আমি পাবো কেমনে? দেখেন 700 টাকার নোট, 100 টাকার নোট কত লাগবে এটা আমি পেলাম কিভাবে, 778 যদি আমি 100 দ্বারা ভাগ দিই তাহলে কিন্তু পাই গেলাম যে আমার 100 টাকার নোট কয়টা লাগবে, যে 7টা লাগবে, তাই না? তো এখন এখান থেকে আমি 78টা পাবো কেমনে, যদি আমি এদের অবশিষ্ট কয় টাকা আছে এটা যদি পাইতে চাই, তাহলে 778 যদি আমি 100 দ্বারা মডুলাস করি তাহলে তো কি অবশিষ্ট কত টাকা এটা পাই যাব, তাই না? যে অবশিষ্ট আমার কাছে আর 78 টাকা আছে, বুঝছেন? জি ওকে, ভাইয়া। তো 100 টাকার নোট করা ট্রাই করা শেষ। এরপর আমি কত টাকার নোট ট্রাই করব? 50 টাকা। 50 টাকার। তাহলে 50 টাকার নোট যদি ভাগ দিই তাহলে দেখেন 50 দোকানে 100 যাবে না, তাহলে ভাগ দিলে 50 50, এই যে 50টা নোট ভাগ দিলাম, এক পাই গেলাম। আর এখান থেকে ভাগশেষ পাবো হচ্ছে 28 টাকা, হয়েছে? এর- এরপর আমি 28 ট্রাই করবো। 28 ট্রাই করবো কত, তার থেকে কম নোট দেওয়া, যে 20 টাকার নোটটা ট্রাই করবো। তাহলে 20 × 20
8 টাকা। তাহলে আমি 8 টাকা অবশিষ্ট আছে, 8 টাকা হবে, আমি 5 টাকা ট্রাই করবো, 5 একে 5 আর 3 টাকা। তাহলে 3 টাকা আমি আবার হচ্ছে 1 টাকা ট্রাই করবো, যে 3 একে 3 ভাগশেষ 0। তাহলে আমার কাছে লাগতেছে 3টা, একটা 4টা, একটা 5টা, একটা 6টা, আর হচ্ছে 7টা, 7 6 13টা নোট লাগবে। এটাই তোমার অ্যান্সার। তো এরকম একটা প্রোগ্রাম আমি করাইছি না? ভাইয়া করাইছেন কিন্তু ওটা খুঁজে পাচ্ছি না, মানে বুঝতেছি না, ভুলে গেছি। হম, ভুলে গেলে হবে। তাহলে দেখেন, আমরা টাকাটা ইনপুট নিলাম, এরপর আমি ট্রাই করবো যে 100 টাকার নোট কয়টা, ইন্টেজার, যে টিকে 100 লিখি, যে 100 টাকার নোট কতটা লাগবে। তাহলে 100 টাকার নোট কতটা লাগবে যদি আমি এনে ভাগ দিই 100 দ্বারা, তাহলে তুমি পাওয়া যাবে 100 টাকার নোট কতটা লাগবে। আর অবশিষ্ট টাকা কতটা আছে ওটা আমি যদি এনে করি যে এন মডুলাস 100, ওই আমরা কি সময়ে ভাগ করে এরকম একটা করে নাই, যে এত দিন এত মাসকে বছরে, তো এরকম একটা প্রোগ্রাম করার তো কথা, করি নাই? জি ভাইয়া করছেন। এ দেখেন, তাহলে আমার কি এন এর মধ্যে অবশিষ্ট কত টাকা সেটা চলে আসবে না? এখন আমার কাছে চেক করবো কত টাকা, আর যে ইন্টেজার, যে টাকা অফ 50 টাকা, যে 50 টাকার নোট কতটা লাগবে। 50 টাকার নোট কত লাগবে, এন যদি আমি 50 দিয়ে ভাগ করি তাহলে আমি পাই যাবো 50 টাকার নোট কত লাগবে। লাগার পর এখন অবশিষ্ট টাকাটা কেমনে পাবো? অবশিষ্ট কত টাকা আছে এটা কেমনে পাবো? মডুলাস করে 50 দিয়ে। সেম কাজই করবে, আবার 50 টাকার নোটের পরে করবো 20 টাকার নোট। এটা 20 টাকার নোটের জন্য করব, এটা 5 টাকার নোটের পড়বো, কারণ আমাকে 10 টাকার নোট নাই। তাহলে এটা কি 20 টাকার নোটের জন্য, 20 টাকার নোট, এটা ধরেন যে কম। 5 টাকার নোটের জন্য 5 টাকার নোট, এরপর আসবে 1 টাকার নোট, কারণ 1 টাকার নোট দিয়ে সবটি হয়ে যাবে। তাহলে 1 টাকার নোট, আর টাকা তো অবশ্যই থাকবে লিখো, মানে 1 টাকার নোটটা ভাগ করাও যা, আর অবশিষ্ট তো 1 টাকার নোটই আছে বাকিটা, তো আমরা এন এর মান কিন্তু রাখতে পারি, আচ্ছা এইভাবে রাখি, সমস্যা নেই। তাহলে আমার কাছে টোটাল নোট লাগতেছে কতটা, টোটাল নোট যেগুলো দেখতে পারি হচ্ছে টাকা অফ 100 যোগ টাকা অফ 50 যোগ টাকা অফ 20 যোগ টাকা অফ 5 যোগ টাকা অফ 1। এখন যদি এটাকে টোটালটাকে যদি আমি প্রিন্ট আপ করে দিই তাহলে কাজ শেষ। তো এটা কঠিন কিছু কি করাইছি? আমি ভাই, আপনি যে এখানে লিখছেন টাকা হবে 100 না, আমি ওইখানে এবিসি দিয়ে ডিক্লেয়ার করছিলাম। তার তো সমস্যা নাই, এটা তো ভেরিয়েবল বললাম। তাহলে এখন যদি আমি তারপরে কেন জানি হচ্ছিল না। 778 টাকা দিই, তাহলে দেখেন এখানে 13 আসছে, বুঝছেন? তাহলে ওই প্রোগ্রামের জন্য আমরা করি, ওই প্রোগ্রামে কি হচ্ছে দেখেন, 100 20 10 5 1, 100 টাকা 20 টাকা 1 5 10 20 100, 1 5 10 20 100। তাহলে এটা 20, এটা হচ্ছে 10 5 1। তাহলে ওইটার জন্য এখন আমরা দেখি, দেখেন ওখানে দিচ্ছে 125 দিলে আউটপুট আসবে 3। আমরা দিয়া দেখি, 125 দিলাম, দেখুন আউটপুট 3 আসছে। তারপরে আবার কি কত হয়েছে, 43 দিলে আউটপুট আসবে হচ্ছে 5, দিয়া দেখি, 43 দিলাম, আউটপুট আসছে 5। এখন তাহলে আমরা রান কোডটা সাবমিটটা দেখতে পারি। এটা জি জি প্লাস প্লাস 20 এটা সিলেক্ট করবেন, জি ইউ জি প্লাস প্লাস 20, এটা হচ্ছে আপডেট একটা, তো এটা ভালো কাজ করে কম্পাইলার। তো এটা সাবমিট অ্যাকসেপ্ট হয়েছে, বুঝছেন? জি ভাইয়া, বুঝতে পারলাম। ওকে, তারপর আর কোনোটা সমস্যা আছে খুব বেশি, তাহলে আমি ওটা দেখাই দিব সবার কমন ভাইয়া, বেশি। এই যে 30 নাম্বারটা মানে এদিকে কোড করতেছি হচ্ছে, কিন্তু সাবমিট দিলে ভাই হয় না। কোডটা কিভাবে কাজ সাবমিট দিতে করতেছে একটু পারতেছি না। বলবেন? কোনটা? এই যে এখন টাকাটা যেটা করাইলেন। হ্যাঁ হ্যাঁ, টাকা যেটা করালাম এটা, জি ভাই। আমি প্রশ্ন বুঝি না, প্রশ্নটা বলেন। ভাই বলছি যে আপনি যে কোডটা করলেন, কোডটা কিভাবে কাজ করতেছে এটা একটু বলতেন। আচ্ছা,
বলতেছি দেখেন, প্রথমে আমরা টাকা এটা ইনপুট দেবো যে কত টাকার নোট। প্রবলেম কি বুঝছেন? এটা প্রবলেমটা কি বলছিল? জি ভাই বুঝতে পারছি। ওকে, তাহলে ধরেন যে আমাদের কাছে কেউ টাকা দিল 778 টাকা, এটা আমাদের এন এর মধ্যে গেল। এখন কনভার্ট করে আমার বিষয়টা হচ্ছে আসলে মিনিমাম, আপনি ধরেন যে দোকানে গেলেন, দোকানে এখন বিল পে করতে হবে 778 টাকা। এখন আপনি চাচ্ছেন যে যত কম সংখ্যক নোটের মধ্যে দেওয়া যায়, একবারে যদি 500 700 মানে 1 টাকার নোটই দেওয়া দেন, তাহলে তো এটা আনইউজুয়াল হয়ে গেল, সবই 1 টাকার নোট দিয়ে দিলেন। তাই এটা না, কনসেপ্ট হচ্ছে আপনি যত কম টাকা নোট দিতে পারেন। এখন আপনার কাছে নোট আছে 100 টাকার, 20 টাকার, 10 টাকার, 5 টাকার আর 1 টাকার, এই কয়টা নোট আছে আপনার কাছে। তাহলে আপনি যদি সবচেয়ে কম নোটের মধ্যে দিতে হয়, তাহলে আপনাকে ট্রাই করবেন কত দেয়া, 100 টাকার নোট আসলে কতটা আছে সেটা দিয়ে ট্রাই করবেন না? জি ভাই। এই দেখেন, এখানে আমরা 100 টাকার নোটটা ভাগ দিছি, তাহলে 100 দ্বারা ভাগ দিলে এখানে 7 আসবে আর এখানে আসবে 700। তাহলে এখন আমার অবশিষ্ট আছে কত, 78 টাকা। জি ভাই। তাহলে এই টাকাটা আমি পাবো কেমনে? যদি আমি এই যে 778 কি যদি আমি 100 লস দ্বারা করি। মডুলাস করি, তাহলে তাহলে এখন আমার এন এর মধ্যে চলে গেছে এটা কি, অবশিষ্ট টাকা। এই যে এন এর মধ্যে আমি আবার রাখছি। এরপর 100 টাকার গেল, এরপর আমি ট্রাই করবো হচ্ছে, দেখেন এখানে 50 লিখলেও মূলত আমি আর আগে 50 যা বুঝাইছিলাম আর কি, কিন্তু আমাদের প্রবলেমে দেখলাম যে 20 টাকা নট, এই জন্য ভেরিয়েবল নাম চেঞ্জ করে সমস্যা নেই। নাই ভাই, বুঝতে পারছি বুঝতে পারছি ভাই। ওকে, আর কে জানি কি কইতে লাগলেন? 30 নাম্বার প্রবলেমটা, মানে এদিকে কোড করতেছি ঠিক হচ্ছে, কিন্তু সাবমিট দিলে আর ঠিক হয় না, রং বলতেছে। তাহলে এখানে একটা মানে রং অ্যান্সার আসার কারণ আছে। কারণটা হচ্ছে, আমি যদি আসি, এটা আসলে লং লং নেওয়া লাগবে আর কি, বুঝছেন? নর্মালি আসবে না। আচ্ছা, এটা তো ম্যাক্সিমাম নাম্বারের প্রবলেম। এইটা এটা জি ভাই, এটা জি। এটার কন্ডিশন এটা মনে হয় দেখাই দিছিলাম গতদিন, জি গত ভাই, দেখা ক্লাসে। দিচ্ছিলেন। তাহলে আপনার কোথাও লজিকে ভুল করতেছেন, এটা ঠিক করেন, এটা আমি আর বলবো না। আমার বলতে সমস্যা নাই, কিন্তু এটা আর বলা যাবে না, কারণ এটা যদি করাই দিই তাহলে তো হয়ে গেল করা। ভুলটা এখন সংশোধন করেন, তাহলে ভালো করে বুঝবেন। ভাইয়া 28 নাম্বারটা একটু বুঝাই দেন। 28 নম্বর কিন্তু অনেকেই পারছে, তাসলিমাও করে ফেলাইছে। আমি প্রবলেমটা দেখেন, একটা, যখন আপনার সফটওয়্যার ইন্ডাস্ট্রি অথবা যে কোনো জায়গায় চাকরি করবেন, সেখানে কিন্তু আপনি যে কোনো একটা সফটওয়্যার সম্পর্কে কিন্তু কেউ খুব কম সংখ্যকই মুখে বলবি, আপনাকে এরকম একটা ডকুমেন্টেশন দেয়া দিবি যে এরকম একটা সফটওয়্যার বানাতে হবে। তো এটা কিন্তু পড়ে আপনাকে বোঝা লাগবে প্রথমত। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন কোডের মধ্যে ভুল করবেন, তখন ওই ভুলটা আপনাকে ঠিক করা লাগবে, হয় নেট ঘাটা হোক আর যেভাবে হোক, কেউ কিন্তু হেল্প করবো না। তো এরা প্র্যাকটিসটা কিন্তু এখন করা উচিত আপনাকে, যে যে কোনো একটা প্রবলেম পড়া বোঝাও একটা প্রবলেমের অংশ। তারপর আমি বুঝাই দিতে আছি, সমস্যা নাই, কিন্তু আপনার ট্রাই করবেন নিজের থেকে, অনেক চেষ্টা করে, যখন দেখছেন একদমই হচ্ছে না তখন আমাকে বলবেন, তখন আমি করে দেবো। তবে নিজের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ? আর ভাই প্রবলেম বলেন। প্রোগ্রাম তো ভাই বুঝে করতে পারি, কিন্তু ইংলিশটা সমস্যা মোটামুটি। দেখেন, প্রবলেম সলভিং এর যে ইংলিশ থাকে, এখানে কঠিন ওয়ার্ড থাকে না। নর্মালি আপনারা দেখছেন কিনা, ইংলিশ কিন্তু অনেক ওয়ার্ড কঠিন হয়, কিন্তু নর্মালি প্রবলেম যেগুলো আপনারা পড়ছেন এখন পর্যন্ত, কঠিন ওয়ার্ড খুব একটা কমই আছে, সবগুলো দেখেন সহজ সহজ। আমরা পড়ি এটা, যে টিম টাকা টাকাহাসি অ্যান্ড টিম আলোকি প্লেড এন ম্যাচেস, মানে দুইটা টিম আছে, টিম আর্জেন্টিনা, টিম এবং ব্রাজিল ধরেন, তারা এন সংখ্যক ম্যাচ খেলবি। দা ইন দা আয়তম ম্যাচ, আয়তম ম্যাচ মানে হচ্ছে আয়ের মান 1 হতে পারে, তাহলে প্রথম ম্যাচ, আয়ের মান 2 হতে পারে দ্বিতীয় ম্যাচ, আয়ের মান 3 হতে পারে তৃতীয় ম্যাচ। এখন প্রত্যেকটা ম্যাচেরই তাকাসাকি স্কোর এক্স আই পয়েন্ট, মানে এক্স আই একটা পয়েন্ট থাকবো, ওই পয়েন্ট হচ্ছে তাকাসাকি অর্জন করছে। তাকাসাকি এর নাম দিয়ে আমরা আর্জেন্টিনা ব্রাজিল ধরতে পারি। তাহলে আর্জেন্টিনা এক্স আই পয়েন্ট পাইছে এবং ব্রাজিল ওয়াই আই পয়েন্ট পাইছে, তাহলে ব্রাজিল পাইছে ওয়াই আই পয়েন্ট। The team with the highest total score from the n matches win. এখন print the winner. If two team have the same total score, it is draw. তাহলে প্রবলেম এখানে কঠিন ইংলিশ নাই, বলেন তো কি বলছে?
যদি হচ্ছে এটা সেম রান করে তাহলে হচ্ছে যে ড্র হবে। কিন্তু দেখেন আর্জেন্টিনা এবং ব্রাজিল এন সংখ্যক ম্যাচ খেলবি, যেটা ধরেন যে প্রথম ম্যাচ, দ্বিতীয় ম্যাচ, 3 নম্বরটা ম্যাচ খেলবি। প্রথম ম্যাচে আর্জেন্টিনা ধরেন যে 5টা গোল করছে, ব্রাজিল 3টা গোল করছে। দ্বিতীয় ম্যাচে এসে আর্জেন্টিনা ধরেন যে 2টা গোল করছে, এটা ধরেন 4টা গোল করছে। 3 নম্বর ম্যাচে এসে এটা 8টা গোল করছে, ওরা ধরেন যে 7টা গোল করছে। তাহলে ম্যাচ শেষে আসা দ্য টিম উইথ হায়ার টোটাল স্কোর ফ্রম দ্য এন ম্যাচেস, এই যে এন সংখ্যক যে ম্যাচেস, এর মাঝখানে যে টিমটা আসলে হাইয়েস্ট স্কোর পাইছে ওই টিমটা হবে হচ্ছে উইনার। এখন পিন করতে গেছে উইনার কে, তাকাসাকি নাকি হচ্ছে আয়োকি। তাহলে যদি তাকাসাকি হয় তাহলে এই পয়েন্ট আমরা গুনবো, 8 × 10 = 15, আর ই করছে 7 × 10 = 14, তাহলে টিম দিচ্ছে এ মানে তাকাসাকি, তখন আমরা পিন করব এ তাকাসাকি, আর না হলে পিন করব বি। প্রবলেম বুঝছেন? জি ভাইয়া। তাহলে এখন দেখেন আমরা এই যে 4-এর উপর একটা লুপ চালা দেবো, এভাবে ফর লুপ। ইন্টিজার আই ইজ ইকুয়াল টু 1 থেকে শুরু করে আই চলবো 4 পর্যন্ত। এটা 4 না, এটা এটা মানে জয়টা মানে দিবস হচ্ছে মানে সে ওইটা ম্যাচ খেলছে এটাই তো। এদের বলে তো দিছে যে তারা এন ম্যাচ খেলবে। আর আপনার মাইক্রোফোনটা অফ করেন, আপনার মাইক্রোফোন থেকে রিপিট আওয়াজ আসতেছে, মানে আমি আবার আওয়াজ শুনতেছি আমার কথাই। যাই হোক, এন সংখ্যক ম্যাচ তারা খেলবে, এটা বলছে প্রথমেই। এই এন এর মানটা হচ্ছে 4। এই দেখেন এখানে আরো ভালো করে লেখা আছে যে এন দিবি ফার্স্টে, তারপর এক্স আই, তারপর ওয়াই আই, এক্স আই ওয়াই আই, x2 y2 x3 y3, এভাবে মানটা আসবে। আর এন কি বলছে দেখেন, তারা এন ম্যাচ খেলবি। এবং এক্স আই হচ্ছে তাকাছেকের পয়েন্ট, x1 x2 x3 এগুলো তাকাছেকের পয়েন্ট। ওয়াই আই এর মান মানে হচ্ছে y1 y2, এগুলো হচ্ছে আয়ুকের পয়েন্ট। এখন এই পয়েন্ট গুলো করার পর ম্যাচ শেষে যারা জিতবে তারাই উইন। তো আমরা আসি, তাহলে আমরা এন সংখ্যক লুপ চালাবো। আগে এন ইউজার থেকে ইনপুট নিব, ইনপুট এন। আমি এইটুকু বলে দিতেছি, কোড দেব না, আয়ের মান এক এক করে বাড়বে। এখন কি হবে, প্রত্যেকবার দেখেন এই যে 6বার লুপ চলতেছে, 6বার দেখেন আমরা 2টা করে ইনপুট নিতেছি, প্রতিবার 2টা করে। তাহলে একটা এক্স আই আর একবার ওয়াই আই। তাহলে আমরা ইনপুট নিব যে x1 y1 ধরতে পারেন, x1 y1 এগুলা ইনপুট নিবেন। নেওয়ার পরে এখানে ধরেন যে ইন্টিজার 2টা রাখলেন, একটা তাকাসাকির পয়েন্ট ইনিশিয়াল অবস্থা 0, আর একটা ধরেন যে অ্যাওকির পয়েন্ট ইনিশিয়াল অবস্থা 0। তাহলে x1 এর মানটা তাকাসাকি যোগ করবেন, যে তাকাসাকি ইকুয়াল টু তাকাসাকি প্লাস x1 এর মান, আবার তাকাসাকি প্লাস y1 এর মান, যে তাকাসাকির আগের মান প্লাস y1 এর মান। তাহলে কি এন সংখ্যক লুপ চলবে, এন সংখ্যক বার x1 আর x2 x1 x1 মানে x আর y এর মান ইনপুট নেবে, এক্স এবং ওয়াই এর মান ইনপুট নেবে। তাহলে তাকাসাকি যোগ করবো এক্স এর মান, আর ওয়াই এর মান যোগ করবো ওয়াকির সাথে। তাহলে কি লুপ যখন শেষ হবে তখন তাকাসাকির টোটাল পয়েন্ট আর ইওকির টোটাল পয়েন্ট পাবো না? লুপ শেষে জি ভাইয়া। পাওয়ার পর ওখানে কন্ডিশন চেক করবেন যে কার্ডটা বেশি কার্ডটা কম সমান কিনা, এই অনুযায়ী ড হলে ডপেন করবেন, যদি তাকাসাকি দিয়ে তাহলে তাকাসাকি আউটপুট দেবেন, না হলে এওকে আউটপুট দেবেন। এখানে বলছে যদি এখানে এই ম্যাচে তাকাসাকি দিচ্ছে তাকাসাকি আউটপুট, এই ম্যাচটা ড্র হয়েছে ড্র, এই ম্যাচে এওকি দিচ্ছে এওকি। প্রবলেম খুবই সহজ, এগুলো চেষ্টা করবেন, বুঝছেন? জি ভাইয়া। ওকে, এদের রাতুল ভাই অনেক পিছিয়ে আছেন, আপনার প্রবলেম সলভ না করলে নেক্সট ক্লাস আসলে কিন্তু আপনার খবর খারাপ আছে, আপনি সবসময় চাইতে পিছিয়ে আছেন। ওকে, তাহলে দেখেন গত ক্লাসে আমরা প্যাটার্ন নিয়ে আলোচনা করছিলাম। তো প্যাটার্নের মধ্যে কারো কোনো সমস্যা আছে নাকি ভিডিও দেখেনি নাই? ভাইয়া ক্লাস করা হয়নি এখনো। ভাই এক্সট্রা প্রিন্ট করা দেখা Okay, আমি এক্সট্রা আবার প্রিন্ট করে দেখাচ্ছি। দেন ক্লাস করবেন, একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাস লাইগা থাকে। ভাই আমার 10টা রয়েছে। কইরা ফেলান কইরা ফেলান। আরো বড় দিই। এইটা ধরেন যে আমার একটা ম্যাট্রিক্স, তো এখানে আমরা কি এগুলা আয়ের মান, তার মান ধরেন যে 1 2 3 4, এগুলো হচ্ছে আমার রো এর মান আর কি। আর কলামের ভিতরে লুপ হচ্ছে এরকম যাচ্ছে 1 2 3 4, যদি আমরা ইন পর্যন্ত লুপ চালাই। তো এখন যদি আমরা এই যে এই কসে করতে চাই অথবা এই কস,
এই দুইটা জায়গায় প্রিন্ট করতে আসছি। তাহলে আপাতত আমরা একটা জায়গার কন্ডিশন নিয়ে চিন্তা করি আর একটা জায়গা নিয়ে পরে চিন্তা করি। তাহলে একটা জায়গা যদি চিন্তা করি তাহলে দেখেন তো এই জায়গাটা প্রিন্ট হচ্ছে, এই ডায়াগোনাল আগে হিসাব করি, এখানে প্রিন্ট হচ্ছে, এখানে প্রিন্ট হচ্ছে, এখানে প্রিন্ট হচ্ছে। তাহলে এখানে তাকায় দেখেন তো আসলে কই কই প্রিন্ট হচ্ছে, মানে দুই পাশের ভ্যালু হিসাব করি। দুই পাশে যে যখন সমান হবে, রো 1 হলে কলাম 1 হ্যাঁ আর দেখুন কলাম 2 হলে রো 2। রো টু, তার মানে যখন রো এবং কলাম সমান হচ্ছে তখন স্টার প্রিন্ট হচ্ছে। আমরা আগে এড টুকা করে আসি। এন লেয়া এন সংখ্যকের উপর করতে হলে তো চারটা করি, আচ্ছা চারটাই করি আর এন ঝামেলা। ওকে, ফর লুপ চালাও দেব ইন্টু দ্য আই ইকুয়াল টু 0 তে 1 থেকে শুরু করে আই সলভ লেস দেন ইকুয়াল টু 4 পর্যন্ত, আর আই হচ্ছে প্লাস প্লাস। এ হচ্ছে প্রথম কন্ডিশন। এরপরে হচ্ছে কি ভিতরে আরেকটা লুপ চলবো আমার হচ্ছে কলামের লাইগা। তো ইন্টু দা ধরে কলামে দিলাম হচ্ছে জে ইকুয়াল টু 1 থেকে শুরু করি, জে লেস দেন ইকুয়াল টু 4 হচ্ছে জে প্লাস প্লাস। এর দুইটা লুপ চললো। এখন আমরা প্যাটার্নটা প্রিন্ট করতেছি কখন, মানে স্টার প্রিন্ট করতেছি যদি ইফ আই ইকুয়াল ইকুয়াল যদি আমার জে সমান হয়, আই এবং জে যদি সমান হয় তাহলে আমি প্রিন্ট করবো হচ্ছে স্টার, স্টার প্রিন্ট করব। আর যদি না হয় এলসে আসার পরে আমরা স্পেস প্রিন্ট করব, প্রিন্টএফ স্পেস। তাহলে দেখেন এখানে স্টারের পর একটা স্পেস দিছি, তার মানে স্টারের জায়গায় স্পেস আর নর্মাল আর একটা স্পেস। যদি স্পেস না দেন তাহলে দুটা এখানে একটা স্পেস দিলে হবে। মূলত স্টার যেখানে প্রিন্ট হচ্ছে ওখানে আমরা স্পেস প্রিন্ট করব। কিন্তু আমরা যদি চাই যে স্টারের পরে একটা স্পেস, তাহলে এই স্পেসের পরে একটা স্পেস হবে। বিষয়টা বুঝছেন? তো স্পেসটা একবার বলেন ভাই। বলতেছি, আমি এখানে দেখাই দিতেছি। দেখো এখন এখন যখন আমার ভিতরে একটা লুপ প্যাটার্ন প্রিন্ট হবে, মানে লুপটা ভিতরে লুপ শেষ হবে, তার মানে আমার একটা কলামের কাজ শেষ। আর একটা কলামের কাজ যখন আমার শেষ হবে তখন আমি কি করব, নেক্সট কলামে চলে আসবো, তো নেক্সট লাইন আর কি। তো এখানে আমার একটা নতুন একটা লাইন প্রিন্ট করতে হবে। নতুন লাইনের জন্য স্ল্যাশ এন দিতে পারি। আমি ওটা দেখাচ্ছি ভাই। এখন যদি কোডটা রান করি তাহলে দেখেন একটা স্টার 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 প্রিন্ট হয়েছে। তো এখন যদি আমি স্পেস হাটাই দিই, তাহলে এখান থেকেও একটা স্পেস হাটাই দিলাম নর্মালি, তাহলে দেখবেন যে স্টার স্টার প্রিন্ট হয়েছে ঠিকই। এবার দেখেন একটু কাছাকাছি, আগের বার একটু ফাঁকা ছিল না? জি ভাই। কিন্তু এবার দেখেন যদি স্টারের উপর একটা স্পেস দিই তাহলে এখানেও একটা স্পেস দেওয়াই লাগবে, কারণ স্টারের সাথে একটা স্পেস আছে। কিন্তু এর সাথে যদি স্পেস না দিই তাহলে দেখেন সুন্দর লাগবে না, কিন্তু এখানে তো ফাঁকা তাই এরকম লাগতেছে। যখন আমরা চারি ডায়াগোনাল করবো তখন বুঝতে পারবেন ব্যাপারটা। এখন এটা আপাতত এটা কি বুঝছেন? জি ভাই বুঝতে পারছি। ওকে, এরপর দেখেন, এরপর আমাকে হচ্ছে এই পাশে স্টার পিন করতে হবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে এই স্টার গুলা কখন কখন পিন হচ্ছে দেখেন তো। কলামের জন্য ভাইয়া উল্টা পাশ থেকে 1 2 3 4 নিব। হ্যাঁ এটাই করতেছি। এখন দেখেন এখানে কিন্তু আমরা ম্যাচ করতে পারছি না, যে 4-এর সাথে 1 ম্যাচ হচ্ছে না, 3-এর সাথে 2 ম্যাচ হচ্ছে না। মানে এখানে কিন্তু আমরা ম্যাচ করতে পারছি না, দেখেন 2-এর সাথে 3 ম্যাচ হচ্ছে না, বা 4-এর সাথে 1 তাও কিন্তু ম্যাচ হচ্ছে না, তাই না? ঠিক আছে। মানে হচ্ছে আমরা কোনো দিক দিয়ে কিন্তু এই যে এই কলামটা ম্যাচ করাতে পারতেছি না। আমরা করতে পারি কি, আমরা দুই রকম কাজ করতে পারি, যে এই যে 1 2 3 4 গেছে না, এটার সাথে আমরা আরেকটা কে এর একটা ভ্যালু নিতে পারি, দিয়ে ওইটাকে আমরা উল্টা দিকে দিতে পারি, যে 4 3 2 1। আমরা এইভাবে কিন্তু একটা পিন করতে পারি। যদি দেখেন নরমালি যে এ এর সাথে 1 দেওয়া বাদ দা এখানে আমরা আরেকটা দিতে পারি, যে কে চলবে আমার 4 থেকে, এবং কে এর মান প্রতিবার এক এক করে কমবে, কে মাইনাস মাইনাস। ভাই এই জিনিসটা একটু সমস্যা হইতেছে ভাই, মানে ফর লুপের ভিতরে কি আমরা কয়টা কন্ডিশন ভাবে দিতে পারি? এই যে এইভাবে কমা দেখেন, এই যে সেমিকোলনের আগে আপনি যত খুশি ইনিশিয়াল করতে পারবেন, সমস্যা নাই। একটা দুইটা চারটা পাঁচটা যত খুশি দিতে পারেন।
তাহলে দেখেন এখানে আমি কে এর মান 4 দিলাম এবং কে এর মান প্রতিবার এক এক করে কমাচ্ছি। তাহলে কে 4 থেকে শুরু করে কমতে কমতে যাবে। আর আয়ের জন্য তো লুপ থামে যাবে, এর জন্য আমার কে এর জন্য আর কন্ডিশন দেওয়ার দরকার নেই, কারণ আই মাত্র 4 বার চলবে, 4 বার চলার পর লুপ অটোমেটিক থামে যাবে এবং কে এর মান ভাই যতই হোক। এখানে কি কন্ডিশন একাধিকবার দেওয়া যাবে, মানে কমা দিয়ে? এগুলা কমাতে কন্ডিশন নেই, এগুলাকে বলা হচ্ছে আপনার ইনিশিয়াল করা। কমাতে আপনি যত খুশি ইনিশিয়াল করতে পারেন, সমস্যা নেই। তাহলে এখন দেখেন, তাহলে কে এর মান দেখেন আমার একবার 4 হয়েছে, 3 হয়েছে, 2 হয়েছে, 1 হয়েছে। তাহলে এখন আমরা কে এর সাথে তুলনা করতে পারি না, যে কে এর সাথে যদি কলামের মান সমান হয় তাহলে স্টার, কে এর সাথে কলামের মান স্টার, কে এর সাথে কলামের মান সমান, কে এর সাথে কলামের মান। কারণ কে এর মান 4 থেকে কমতেছে, তাহলে প্রথমবার হবে 4, 4 এর সাথে 4 মিলছে, পরের বার কে এর মান হবে 3, 3 এর সাথে 3 মিলছে। তো আমরা এই জায়গাটায় ওই জিনিসটাই করতে পারি যে এই কন্ডিশন সত্য হয়, অথবা যদি আমার কে ইকুয়াল ইকুয়াল জে হয়, তখনও যেন সে স্টার প্রিন্ট করে। এবার যদি আমি স্টার রান করি, রান, এবার আবার স্টার প্রিন্ট হয়েছে কোন এবার কিন্তু স্টার প্রিন্ট হয়েছে, বুঝছেন? ডায়াগোনাল মাঝখানে চতুর্ভুজ এসেছে। চতুর্ভুজটা লাগতেছে, কারণ কি দেখেন এটা আসলে 5টা দিলে গান অর্ডার লাগতো। দেখেন এটা কিন্তু ডায়াগোনালে হয়েছে, এই ডায়াগোনাল বনাম এই ডায়াগোনালে হয়েছে, হয় নাই? কিন্তু এটা হচ্ছে যদি আমরা 5টা দিতাম, এই 4-এর জায়গায় 5টা দিতাম তাহলে সুন্দর লাগতো, কারণ ডায়াগোনাল মূলত সুন্দর লাগে অডে, ইভেনে মাঝখানে একটা গ্যাপ থাকেই। এবার যদি দিই দেখেন, এই যে ঠিক আছে না? জি ভাই। ভাই এটার কারণ কি? কারণ হচ্ছে দেখেন, কারণ কমাইন কাট জানি, এইখানে প্যাটার্নটা লক্ষ্য করেন, এখানে যখন দিতেছি দেখেন এইখানে একটা ফাঁকা জায়গা পড়তেছে, এই যে এই জায়গাটা, কারণ স্টার এখানে একটা, স্টার এখানে একটা, 4টা যেহেতু, তাহলে এটা তো মিডিলে আসবে না, এই পাশে 2টা, এই পাশে 2টা, আর এই পাশে 2টা, এই পাশে 2টা হবে, তার মানে মাঝখানে একটা গ্যাপ থাকবে। তো আমরা যদি এই মাঝখানে গুলা মুছা দিই, এই রো গুলান, তাহলে দেখবেন মূলত ওই চতুর্ভুজের ওরকমই লাগতেছে। দেখেন একদম কি স্টার লাগতেছে, এবার সেম না? জি ভাইয়া। কারণ হচ্ছে যে মাঝখানে একটা পড়তেছে না, কিন্তু যখন অড দেব তখন ইয়ারও মাঝখানে একটা পড়বে, ওয়ারও মাঝখানে একটা পড়বে, কারণ 5টা, তখন যখন মাঝখানে একটা পড়ে যাবে তাহলে কি তখন একটা কস লাগবে, বুঝছেন? জি। ওকে, আর কারো কোনো প্যাটার্নের সমস্যা আছে? যদি না আপাতত থাকে নাই ভাই। ওকে, প্র্যাকটিস করেন, সমস্যা নেই, আমি আছি। ভাই তো আপনি ব্লটা যে করছিলেন এটা একটু বের করেন তো, মানে আঁকাইছিলেন যে। মুছাই দিলাম তো। এটাই কোন বলেন। স্ক্রিনশট নিছি ভাই। ও আচ্ছা, আর দেখেন আজকে আমরা নতুন একটা টপিক পড়বো, সেই টপিকের নাম হচ্ছে ফাংশন। ফাংশন কি কেউ বলতে পারবেন? কারো কোনো আইডিয়া আছে ফাংশন কি? ভাই এগুলো তো মুখস্থ করছি। মুখস্থই বলেন। ফাংশন ভাই হচ্ছে কোনো একটা অপারেশন করার জন্য হচ্ছে এই মেথড ইয়া মানে ফাংশনের ভিতরে মেথড থাকে, কি কিছু মেথড ভেরিয়েবল থাকে, পরে ওই জিনিসটা কল করে করে হচ্ছে কাজ করে। বিষয়টা যাই হোক, তো এখন আসি, ধরেন যে আমরা এই প্রোগ্রামেই, তো এই প্রোগ্রামেই এখন ধরেন যে কেউ একজন বললো আমরা এই প্রোগ্রাম লাই কাজ করি, যে এই কাজটাই করব, যে এখানে এন এর মান ইউজার থেকে ইনপুট নিয়ে আমরা প্রিন্ট করব, ধরেন যে এন এর মান ইউজার থেকে ইনপুট নেব, এখানে এন ইউজার যা দেবি তাই বন্ধ চলবে, আমরা এন একটা ইউজার থেকে ইনপুট নিই, ইন্টিজার এন scanf %d কমান্ড এন্ড %n, এন এর মান ধরেন যখন ইনপুট নিলাম,
এখন এন এর মান ইনপুট নেওয়ার পরে এন ডিক্লেয়ার করছি, আমি ইনপুট নিছি এবং এই লুপটা চলবে আমার এন পর্যন্ত। তাহলে এবার প্রোগ্রামটা রান করি। এন এর মান চাচ্ছে, যদি আমরা এন এর মান 6 দিই, তাহলে দেখেন 6 এর একটা স্টার প্রিন্ট করলো। জোরের সময় আবার ওরকম ফাঁকা হয়, আমরা বিজোড় সংখ্যা দিই তাহলে সুন্দর লাগবে আর কি। যদি আমরা 7 দিই, তাহলে দেখেন 7 সাইজের একটা অ্যারে এই স্টার প্রিন্ট করছে। তো এখন ধরেন যে আমার কাছে এরকম হলো যে তোমাকে একটা কাজ দেওয়া হলো, তুমি এক কাজ করবা যে 7 সাইজের একটা করবা, এরপর হচ্ছে এগুলোর থেকে 3বার 3টা এরকম প্রিন্ট করবা। এরকম এই প্যাটার্নে সেম প্যাটার্নে প্রিন্ট হবো 3টা। একটা ধরো যে 7-এর জন্য ইউজার ইন এর মান যা দিবে তাই, 7 দিলে 7-এর জন্য, নিচে ধরো ইউজার যদি 4 দেয় তাহলে 4-এর জন্য, ইউজার যদি নিচে 3 দেয় তাহলে একটা 3-এর জন্য। তাহলে এরকম একটা কাজ দিল যে ইউজার এর মান ধরেন যে এটা এন, এটা ধরেন যে এম, এটা ধরেন যে ও, মানে 3বার মান ইনপুট নেবো, যা 3 ধরনের প্যাটার্ন প্রিন্ট করবো। এটা হচ্ছে আপনার কাজ। তাহলে আমরা কি করব বলেন তো নরমালি? 3টা ইনপুট নিব। 3টে ইনপুট নিয়ে তো একটা প্যাটার্নের মধ্যে তো একসাথে তো আমরা 3টা দিতে পারবো না। তাহলে আমার কি এই জিনিসটা আবার কপি করা লাগবে না? জি ভাইয়া। তার মানে এখন আমি এম এর জন্য নেবো, তাহলে ইন্টারটা ধরেন যে এম নিলাম, স্ক্যানএফ %d কমা দেয়া n% এম। এখন একটা নতুন লাইন প্রিন্ট করে দিই, কারণ নাইলে এটার পরবর্তী ফাঁকা ফাঁকা হবে না, একটু গ্যাপ দিই যেন সুন্দর লাগে দেখতে। এটা একটা গ্যাপের জন্য, যে এটার পরে পরের প্রতিষ্ঠার যেন একটু গ্যাপ দিয়ে আসে, এছাড়া কোনো কারণ নাই। তাহলে এই লুপটা আমরা চালাবো কতদূর পর্যন্ত? এই লুপটা চলে আমাদের এম থেকে শুরু করে, এই 1 থেকে শুরু করে এম পর্যন্ত। ওকে, এটা একটা গেল। এখন আর একটা নেবো, ধরেন যে এক্স এর জন্য আরেকটা অন্য কিছু নিতে পারি, এন এম এক্স দিতে পারি। আমি কি প্রোগ্রাম লিখতেছি এটা তো বুঝতেছেন? জি ভাই। ওকে, বুঝলে হবো। এবার যদি আমি রান করি, তাহলে দেখেন কি হয়। আচ্ছা, একটু কমার সময় ইয়ার করছি মনে হয়। ওকে, তাহলে ধরেন যে আমি এনের মানে একটা দিলাম 5, তাহলে দেখেন একটা 5 সাইজের একটা প্রিন্ট হয়েছে। এরপর আবার এনের মান জন্য অপেক্ষা করতেছে, আমি এনের মানে এবার দিলাম ধরেন 7। 7 হুরু, ওয়েট, উল্টা পাল্টা প্রিন্ট করতেছি, মানে আমার ইনপুট নেওয়ার সময় সাব ভুল জায়গায় দিতেছি। তাহলে প্রথমে একটা দিই, ধরেন যে 5, এটা একটু স্লো করে। আরে ভাই ইনপুট তাই তাড়াতাড়ি। আমরা এখানে অনলাইন কম্পাইলার মাঝে মাঝে ঝামেলা সৃষ্টি করে। নাথিং টু বি ডান ফর অল। আচ্ছা, এই কোডটা সেম কোডটা আমরা ভিএস কোডে রান করি। ভিএস কোডে তো ঝামেলা, কাজ করবো কোড ব্লকসই করি। এখানে অনলাইন ইন্টারপ্রেটার তো মাঝে মধ্যে সমস্যা করে। প্রোগ্রামিং না কি নামে যেন একটা ওয়েবসাইট আছে, ওইখানে একটু দেখতে পারেন। হ্যাঁ, ওইখানেও করা যায়, সমস্যা নেই, প্রোগ্রামিং করা যায়। তবে আমি যেটার জন্য করতেছি এটা এখানে ভালো। এটা আমি আগে ইউজ করতাম না, এটা একটু সুন্দর লাগে, ফন্ট টন লেখা টাকা এর লাগে ইউজ করি, এছাড়া এটার কোনো কারণ নাই। অনলাইন এটা সুন্দর লাগে আর কি দেখতে, সেলফ স্যাটিসফ্যাকশন নাকি জানি কয় না। যাক, এখানেই করি। ভাই ভিজুয়ালে করেন? ভিজুয়ালে একটু ঝামেলা আছে, ভিজুয়াল আমার অনেক বড় প্রজেক্ট আছে, এর জন্য আমি ওটা তাতে যাচ্ছি না। আচ্ছা দেখেন, তাহলে এখানে আমরা ইনপুট নিলাম, আউটপুট দিলাম, এখন আমরা রান করি, সেম করি, কপি করে আসলে এখানে বসাই দিছি। তাহলে দেখেন এখন আসছে। তো আমরা প্রথমে একটা 5-এর জন্য দিই। ওকে, তাহলে আমার একটা 5 সাইজের একটা ইয়া প্রিন্ট হয়েছে। এবার হচ্ছে পরকাটাতে আমি 7-এর জন্য দিই। 7-এর জন্য হয়েছে 3 দিলে 3, সব উল্টা পাল্টা হচ্ছে, কেন হচ্ছে? ওয়েট, এন ইনপুট নিছি, ভালো কথা, এন এর জন্য দিছি, এম নিছি, ইনপুট ঠিক আছে,
এম এর জন্য প্রিন্ট করছি, পরবর্তী এটা এক্স ইনপুট নিয়েছি, এখানে দুইটা স্টার প্রিন্ট হয়েছে, আর এটা হচ্ছে, আচ্ছা দেখেন আমাদের পুরো প্রোগ্রামের সেমিকোলন উল্টা পাল্টা হয়ে গেছে, এটার জন্য, এটা ঠিক আছে, এটা কার জন্য, এটা মেন ফাংশনের জন্য, এটা কার জন্য, এটা উল্টাই আসছে, কোডে কপি পেস্ট করছে তো, নিজে লিখলে সমস্যা হতো না। এবার দেখি, এবার 5 দিয়ে 5টা, 7 দিলে 7টা, 3 দিলে 3টা। বিষয়টা কি বুঝছেন আপনারা? ভাই জি রিপিট ভাইয়া। হ্যাঁ, কোডটা রিপিট দেন ভাই, এই যে কোড যে আপনি কপি করে পেস্ট করলেন এটা। রিপিট বুঝাবো আবার? আমি বোঝানি হত্যা বলতেছি না, বলতেছি যে আপনি যে সেট আপ করলেন কোডটা, এটা একটু মানে কোড বুঝে ফেলছি, সমস্যা নেই। আমি সেট আপ দিই না, আমি জাস্ট খালি ওখান থেকে কপি করে আনতেছি। আমার কাছে আসলে এই যে এই ব্যাকেট আমি উল্টা পাল্টা দিছিলাম আর কি, এইটার ব্যাকেটের মাঝখানে এইখানে এসে ব্যাকেট দিছিলাম, এইখানে এই ব্যাকেট যে আমরা যে প্রথম যে কোডটা করলাম, এটা মানে আপনি 3বার পেস্ট করে দিলেন, এটাই তো? হুম হুম হুম, একই কোড। দেখেন এন ইনপুট নিয়েছি, স্ক্যানএফ নিয়েছি, ওই কোড, তারপর আবার এম নিছি, আবার নতুন একটা পিন করছি, আবার দেখেন এই যে এই পিনটা কেন, এখানে আসেন, আবার ভাই এক্স ইনপুট, কোডটার মাঝে মাঝে একটু মানে স্পেস দেন, তাহলে 3টা যে ভাগ এটা একটু বোঝা যাবে আর কি। দেখেন এটা একটা পুরো প্রোগ্রাম, এই প্রোগ্রামে আমরা করছি, এটা আমাদের এন এর জন্য, এন এর মান যদি 7 দেয় 7, 5 দিলে 5, এরপর এটা আমাদের এম এর জন্য, আর এটা হচ্ছে নতুন লাইন দিয়েছি, এটা না দিলে হইব, এটা বাদ দিয়ে দিই করেন। তাহলে দেখেন এটা হচ্ছে এম, এটা এম এর জন্য। জি ভাই, এখন বোঝা যাইতেছে ভাই ঠিকঠাক সুন্দর করে। ওকে, এরপর দেখেন এক্স, এক্স এর জন্য, তো এখন যদি রান করি তাহলে রানের মতনই চলবে, সমস্যা নেই। দেখেন এখানে যদি আমি 7 দিই 7-এর জন্য, 5 দিই 5-এর জন্য, 3 দিই 3-এর জন্য, ঠিক আছে না? জি ভাই। এখন ধরেন যে আমি আরো চাচ্ছি এরকম 3টা না, এরকম আমি চাচ্ছি 500টা, যে 500 বার ইউজার ইনপুট দিবি অথবা 100 বার ইউজার ইনপুট দিবি, 100 বারে আমাকে নতুন নতুন এরকম ভাবে প্রিন্ট করা লাগবে। তাহলে কি ঘটনাটা ঘটতেছে দেখেন, আমার বুঝতেছেন তাহলে কি ঘটনা ঘটবে? জি ভাই। এই কোডে আমাকে 100 বার কপি পেস্ট করা লাগবে, সেম কোড 100 বার করবে, তাহলে চেঞ্জ হচ্ছে কোন জায়গায়, এই জায়গায়, যে এন এর জায়গায় জি এম ভাই, হচ্ছে, এন এর এতবার জায়গায় লেখা কিভাবে সম্ভব? এই তো, এখন ওই টপিকে তো আলোচনা করব। তো এই সমস্যার সমাধান করার জন্য এই কোডে ঝামেলা করছিল, অনলাইন আসি, এখানে মেবি ঠিকঠাক করবি, তখন বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, নাথিং টু ডু ডান ফর অল, এখানে সমস্যা কিসের জন্য হচ্ছে কি জানে। হ্যাঁ এবার ঠিক আছে মনে হয়, 5 দিলে, হ্যাঁ 5, 7 দিলে 7, 9 দিলে 9, ওকে ঠিকঠাক আছে। যাই হোক, এখন আসি আমাদের এই ঘটনা। এখন ধরেন যে এরকম একটা ঘটনা ঘটালাম, যে আমরা এরকম একটা বক্স রাখলাম, যে এরকম একটা বক্স, এই বক্সের মধ্যে ওই কোডটা লেখা আছে, স্টার পিন করে, যে ফর আই ইজ ইকুয়াল টু 1 থেকে শুরু করে ধরেন যে এন পর্যন্ত যাইব, এবং ফর ধরেন যে 1 থেকে শুরু করে এন পর্যন্ত যাবো। এখন মানে এই বক্সের কাজ কি, যে এরকম একটা ডায়াগোনাল পিন করা। এখন ডায়াগোনাল মান যদি আমি এন দিই তাহলে এন সংখ্যকের, এন এর মান যদি 3 দিই তাহলে 3 সাইজের, 4 দিলে 4 সাইজের, 5 দিলে 5 সাইজের, এরকম ধরনের আপনার কাছে একটা বক্স তৈরি করা আছে। এখন এই বক্সের মধ্যে যদি আপনি এন পাঠান তাহলে সে এন সাইডে করে দিবি, এক্স পাঠালে এক্স সাইজের করে দিবি, ওয়াই পাঠালে ওয়াই সাইজের করে দিবি, এরকম ধরনের একটা বক্স আছে। আপনার কাজ কি, শুধুমাত্র এই বক্সটাকে একবার করে কল করবেন, এন ইনপুট নেবেন, বক্সে কল করবেন, তাহলে বক্সের মধ্যে যদি আপনি এন দিয়ে দেন তাহলে এন সাইজে করবি। এবার 7 আসলো, এক্স এই বক্সের মধ্যে 7 পাঠিয়ে দিলেন, 7 সাইজে করে দিল, তাহলে 9 আসলো, 9 পাঠিয়ে দিলেন। তাহলে দেখেন একটা বক্সের মধ্যে যদি আপনি কোনোভাবে কোডটা রাখিয়ে দিতে পারেন, তাহলে কি বারবার শুধুমাত্র একবার করে কল করবেন, কাজ করে দিবে না? জি ভাই, ওকে, মানে আমরা কন্ডিশনে একটা মানে কোড লেখাম একটা স্টেপে, আপনি যে 3টা স্টেপ লিখছেন আর 3টা লিখবো না, একটা স্টেপে লিখবো। হ্যাঁ এখন ওই জিনিসটা আসি, দেখেন এই বিষয়টা হচ্ছে এরকম, ধরেন যে আপনার বাসায় কোন একটা মেশিন আছে, তো মেশিনের মধ্যে কি হয়,
ধরেন যে আপনার কাছে কফি মেশিন আছে, কফির এরকম একটা মেশিন আছে যেটা হচ্ছে আপনার কফি বানায় দেয়। তো কফি মেশিনের মধ্যে কি হয়, কফি মেশিনের মধ্যে এরকম একটা বক্স থাকে, ওর মধ্যে আমরা চিনি দিই আর হচ্ছে আমাদের চাপাতি দিই। তাহলে চিনি আর চাপাতি দিলে সে কিন্তু আমার কফি বানায় দিচ্ছে, তাই না? নাকি আমাকে আবার পানি গরম টরম কিছু করা লাগে না, একবার আমি খালি সেট আপ করে দেবো, তাহলে ওর মধ্যে শুধু চিনি আর চা দেবো, ওর মধ্যে সব সেটিং করা আছে কিভাবে চা বানাতে হয়। তাহলে সে কি আমাকে চা বানায় দিচ্ছে না? জি ভাইয়া। জি ভাই। তাহলে এটাই মনে করেন একটা ফাংশন, এটা একটা ফাংশন। এই ফাংশনকে একটা মেশিন হিসেবে চিন্তা করতে পারেন, যে মেশিন, যে মেশিনটা আপনার যে কোনো কাজ করে দিবি। জাস্ট খালি আপনি মেশিনটা একবার বানাবেন, তাহলে যে বারবার যখন ব্যবহার করা থাকে তখন এটা ব্যবহার করবেন। এটা কফি মেশিন হতে পারে, ওটা হতে পারে আপনার ওয়াশিং মেশিন হতে পারে। ওয়াশিং মেশিন একবার মেশিনটা বানালেন, বারবার ধরে ইউজ করবেন, নাকি বারবার ওয়াশিং মেশিন বানাবেন প্রতিদিন? নর্মালি কি করে রান্নার চুলাও হিসাব করতে পারেন, যে রান্নার একটা চুলা আছে, ধরেন যে রান্নার চুলা, তো চুলাটা আপনি একদিন বানান আর ব্যবহার করেন যতদিন না নষ্ট হয়, ততদিন তো ব্যবহার করেন, তাই না? জি ভাই। তো এই মেশিনকেই, এই ধরনের মেশিনকেই আপনি কল্পনা করতে পারেন ফাংশনের সাথে। তাহলে দেখেন এই ফাংশনটা, তাহলে আপনার মূল কথা কি দাঁড়ালো, যে আগে আমাকে মেশিনটা বানাতে হবে বা ফাংশনটা বানাতে হবে, মানে ওই কোড কিভাবে কাজ করে ওই কোডটা একবার লেখা লাগবে। তাহলে দেখেন ওই যে আমাদের যে এই যে ডায়াগোনাল প্রিন্ট করার প্রোগ্রাম, ওইটা ওই ধরনের এই ডায়াগোনাল প্রিন্ট করার একটা প্রোগ্রামের মেশিন আমাকে একটা আগে বানাতে হবে, তাই না? জি এরপর মেশিনের মধ্যে আমাকে জিনিস পাঠাইতে হবে। এখন যদি মেশিনের মধ্যে আমি 5 পাঠাই, তাহলে এমন ভাবে বানাবো যেন 5 সাইজের সে ওরকম ডায়াগোনাল প্রিন্ট করে, 6 পাঠালে 6 সাইজের করে, 7 পাঠালে 7 সাইজের করে। এটা হচ্ছে মূল কনসেপ্ট। তো এখন আসি যে এই যে কফি মেশিনের যে উদাহরণটা দিলাম, তাহলে কফি মেশিনের মধ্যে দেখেন আপনার দুইটা জিনিস দেওয়া লাগতেছে, কফি এবং চাপাতি, এই চাপাতি এবং চিনি দেওয়া লাগতেছে। তো এদেরকে আমাদের প্রোগ্রামের ভাষায় বলা হচ্ছে আপনার প্যারামিটার। এদিকে বলা হচ্ছে কি আপনার প্যারামিটার। মানে একটা করে যখন ধরেন যে আমরা যদি এরকম করি, যে ওই যে ডায়াগোনাল প্রিন্ট করার, তাহলে ডায়াগোনাল মধ্যে যদি 5 পাঠাই তাহলে 5 সাইজের করবি, 6 পাঠালে 6 সাইজের করবি। এই যে 5 6 যে পাঠাচ্ছে না, এই যে রিসিভ করতেছে ফাংশনটা, এটাকে বলা হচ্ছে আমার প্যারামিটার। বুঝছেন? জি ভাই। এরপর দেখেন এই যে কফি মেশিন থেকে আমার আউটপুট আসতেছে, একটা করে কফি আসতেছে বা চা আসতেছে আর কি। তাহলে এটা তাকে বলে দিতে হবে যে আমার এই কফি মেশিনের রিটার্ন টাইপ একটা দেওয়া লাগবে, যে রিটার্ন টাইপ হচ্ছে কফি। এখন রিটার্ন টাইপটা কফি না যদি চা হয়, তাহলে রিটার্ন টাইপ হচ্ছে চা। এটা যদি রিটার্ন টাইপ কফি চা যদি কাপড় হয়, তাহলে এটা রিটার্ন টাইপ হচ্ছে কাপড়। এরকম বিষয়। তো আমাদের ফাংশনটাও ঠিক এরকমই। যখন আমরা ফাংশন লিখবো, তখন আমাদের এখানে একটা রিটার্ন টাইপ দেওয়া লাগবে। তো রিটার্ন টাইপটা কি হবে, সাধারণত ইন্টিজার, ক্যারেক্টার, স্ট্রিং, মানে আপনার ফাংশন থেকে যেটা রিটার্ন চাচ্ছেন ওইটা। তো অনেক সময় যদি কোনো রিটার্ন টাইপ না থাকে, যে ফাংশনটা কোনো কিছু রিটার্ন করতেছে না, সেক্ষেত্রে ওইটা হচ্ছে ভয়েড। ওইটাকে বলা হচ্ছে ভয়েড। ভয়েড দেবো আর কি, যখন আমাদের রিটার্ন থাকবে না। আর যদি থাকে, তখন আমরা ইন্টিজার দেবো অথবা ক্যারেক্টার দেবো। কখন থাকে না থাকে এগুলো আমরা আসতেছি। ফ্লোট থাকলে ফ্লোট দেবো, ডাবল থাকলে ডাবল দেবো, এগুলো পরে কথা। এরপর হচ্ছে একটা ফাংশনের নাম দেওয়া লাগবে। ফাংশনের নাম কি, যে আপনার যে কফি মেশিন, আপনি ধরেন যে বাড়িতে আছে, কফি মেশিনের কোনো নামই দেননি, তাহলে যা চা বানানে আই, ওই বানানে আই, এটা বললে তো হবে না। আপনি বলতে যা কফি মেশিন আছে কফি মেশিন থেকে নেয়, ওয়াশিং মেশিন আছে ওয়াশিং মেশিন থেকে কাপড় লাই, এই মেশিন আছে এখান থেকে এটা লয়, রাস্তার চুলা আছে চুলা, সবকিছু একটা নাম আছে। এই ফাংশনেরও একটা নাম থাকা লাগবে। এই নামটাও আপনার ভেরিয়েবলের নামের মতনই ওই কনসেপ্টে দিবেন, যে একটা মিনিংফুল নাম দিবেন, কোনো সংখ্যা দিবেন না, প্রথমে নর্মাল হিসেবে ফাংশন নাম দিবেন, যে কোনো নাম। এই নামে দেওয়ার পরে এইখানে আপনি প্যারামিটার দিবেন, এখানে আপনি প্যারামিটার। তাহলে এখন ধরেন আমরা একটা ফাংশন বানাবো দুইটা সংখ্যার যোগ করার প্রোগ্রাম। তাহলে দুইটা সংখ্যার যদি যোগ করার একটা ফাংশন বানাই, তাহলে ওর প্যারামিটার কি হবে, দুইটা সংখ্যা হবে, এ এবং বি, তাই না? মানে জি ভাই। এখন দুইটা সংখ্যা যোগ করে না, আমার একটা প্রোগ্রাম বানাবি, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল নির্ণয় করা, ফ্যাক্টোরিয়াল নির্ণয় করার একটা ফাংশন। তাহলে একটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল একটা সংখ্যায় হবি, তাহলে এন দিবি, যে এন, এন দিলাম, ওই এন এর ফ্যাক্টোরিয়াল নির্ণয় করো। এই যে আমাদের প্যাটার্ন, এদের প্যাটার্ন প্রোগ্রামটা, এদের প্যাটার্ন বানাতে আমাদের কয়টা দিস ইনপুট নেওয়া লাগে?
একটাই তো দুইটা। লাগে। দুইটা কি? না ভাইয়া সরি, আমি কলাম আর একটাই রোর কথা বলছিলাম। না, আমাদের তো একটাই, কারণ কলামের রো যেহেতু আমি সমান করে দিচ্ছি, যদি আমি কলাম এবং রো সমান না করতাম তাহলে দুইটা, এখন যেহেতু আমি কলাম এবং রো সমান করতেছি তার মানে একটাই, তখন আমার এখানে এন দিলেই হয়ে যাবে। কাহিনী বুঝছেন যে এখানে প্যারামিটার জিনিসটা কি, যে আসলে ফাংশনের মধ্যে এদের কাজকর্ম করতে যে সকল উপাদান লাগবে বা কাঁচা মাল লাগবে, এই কাঁচা মালটাই হচ্ছে আমার প্যারামিটার। বুঝছেন? এরপর কি, এখানে তাহলে কি সংখ্যা দুইটা যাইবো এখন তো প্যারামিটারে? একটা, এই যে আমরা যে প্রোগ্রাম করলাম ওই প্রোগ্রামে তো একটা জিনিস লাগবে, শুধুমাত্র রো নাম্বার দিলেই হয়ে যাবে, কারণ রো আর কলাম আমাকে সমানই। তার মানে এন এর মান যা দিবি তাই, এন এর মান 5 দিলে রো 5 কলামও 5, এন এর মান 6 দিলে রো 6 কলামও 6। আমরা অনেকটি করবো, সমস্যা নেই, বেশ কয়েকটা করবো ফাংশন দিয়ে। মানে এক বর্গ হয়ে গেছে আর কি, 4টা বাহুই সমান। হ্যাঁ, এরপর আসি এখানে হচ্ছে আমাদের মূল কোড থাকবে। মূল কোডটা কি? একবার কোড লিখবেন, যাই করুন। যোগ করার প্রোগ্রাম লিখলেও একবারই লিখবেন, বিয়োগ করার প্রোগ্রাম লিখলেও একবারই করবেন। যাই হোক, এই যে প্রিন্ট করা প্রোগ্রাম একবার লিখবেন, মানে যে কাজটা আপনি বারবার করতে আছেন ওই জিনিসটা একবার খালি লিখবেন। লেখার পর এইখানে থাকবে হচ্ছে রিটার্ন। এখন রিটার্ন জিনিসটা কি? রিটার্ন জিনিসটা দুই রকম হতে পারে, কোনো ফাংশনে রিটার্ন থাকে, কোনো সময় রিটার্ন থাকে না। এখন কখন থাকে কখন থাকে না এটা আলোচনা করি। ধরেন যে আপনি আপনার ছোট ভাইকে বললেন যে তুই যা, বাজারে যা, বাজারে গিয়ে এক প্যাকেট সিগারেট, অথবা সিগারেট না বলি, একটা মুড়ি, সিক্রেটে এক এক প্যাকেট মুড়ি কিনে নিয়ে আই, নিয়ে এসে আমাকে দিবি। এই কাজ দিলেন আপনি, যে আমার ছোট ভাই তুই বাজারে যা, মুড়ি কিনে এনে মুড়িটা আমাকে দিবি। তাহলে দেখেন, আর অথবা আরেকটা বলি একই ঘটনাই, যে তুই বাজারে যাবি মুড়ি খাবি, তুই বাজারে যা, এই দেখ তো ওই ভাই আছে কিনা, বাজারে যা দেখ তো সেলুনের দোকান খুলছে কিনা, তুই বাজারে যা মুড়ি এটা হচ্ছে কিন, অথবা বাজারে যা দেয় হচ্ছে সাইকেল খেলা দেখগা, বাজারে যা দেয় ফুটবল খেলগা। এই ধরনের কাজ দিলে তাহলে এখানে দুইটা, তুই বাজারে যা মুড়ি কিনে আন আমাকে দে, এই একটা প্রশ্ন, আর একটা বাজারে যা তুই হচ্ছে ফুটবল খেল, এটা একটা প্রশ্ন। তাহলে এখানে দুইটার মধ্যে পার্থক্য কি বলেন তো? একটা হচ্ছে আনতে বলছে আর একটা হচ্ছে দেখতে বলছে। হ্যাঁ, যখন আমি আনতে বলছি তখন দেখেন সে যাবে, মুড়ি কিনবে, কিনে আমার কাছে আসবে, তার মানে তাকে রিটার্ন করাই লাগবে, মাস্ট বি, যে তোমার একটা কাজ তোমাকে দিলাম, তুমি দুইটা সংখ্যা যোগ করে আমাকে দাও, মানে ও সংখ্যা দেওয়াই লাগবে। এ একটা কাজ। আর একটা কাজ বললাম যে তুমি দুইটা সংখ্যা যোগ করে দেখাও, আর একটা কাজ, তার মানে ওটার ক্ষেত্রে কিন্তু রিটার্ন থাকবে না। যখন বলবো যে তুমি দেখাও, তখন ওই ওয়ার্মোর মতন দেখালো। আর যখন বলবো যে আমাকে দাও, এই রেজাল্টটা আমাকে করে আমাকে দাও, তখন এটার কিন্তু রিটার্ন থাকবে। এখন রিটার্ন কি করবেন, যদি দুইটা সংখ্যা যোগ হয় তাহলে রিটার্ন টাইপ হবে ইন্টিজার, এবং রিটার্নের মধ্যে ওই সংখ্যার রেজাল্টটা আর কি রিটার্ন করে দিবেন। আমরা করবো আর কি। রিটার্নের কনসেপ্টটা কি বুঝছেন? আমরা একটু করি তাহলে আরো ভালো বুঝবেন। দেখেন, আমরা এখানে একটু করি, এই প্রোগ্রামটা আমরা একটু পরে করি, কারণ এটা একটু বড় প্রোগ্রাম তো, বড় প্রোগ্রামটা পরে করি, আগে ছোট ছোট দিক দিয়ে যাই। ফাংশনে শিখি ছোট ছোট ভাবে। তাহলে দেখেন, ফাংশনের মধ্যে আমি প্রথমে কি বলছি, যে ফাংশনের এখানে একটা স্ট্রাকচার দিই, যে প্রথমে আমাদের ফাংশনের টাইপ হবে রিটার্ন টাইপ, প্রথমে রিটার্ন টাইপ, তারপর হবে ফাংশনের নাম। এটা কি ভাই মেইন ফাংশনের উপরে লিখতে হয় ফাংশন? হ্যাঁ, মেন ফাংশনের উপরে লিখবেন। এই হচ্ছে ফাংশন, দেখেন রিটার্ন, এটাও একটা মেনও একটা কিন্তু ফাংশন, এদের ইন্টিজার রিটার্ন টাইপ, মেন হচ্ছে ফাংশন নাম। এরপর সেকেন্ড ব্র্যাকেটটা, এর মাঝখানে আমরা প্যারামিটার নিব। এখন কোন ক্ষেত্রে প্যারামিটার লাগতে পারে, কোন ক্ষেত্রে প্যারামিটার লাগতেও পারে, নাও পারে, ওটা আমরা আস্তে 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 শুনে না। আর এরপর একটা হচ্ছে রিটার্ন অ্যান্সার, এই হচ্ছে মূলত কনসেপ্ট ফাংশনের। আর এর মাঝখানে থাকবে হচ্ছে কোড, লাইন্স অফ কোড। আপনি যদি কাজ করতেছেন ওটা লাইন্স অফ কোড লিখতে পারি। এই হচ্ছে আমাদের মূল সিনটেক্স। তাহলে ধরেন যে আমরা দুইটা সংখ্যা যোগ করার একটা ফাংশন মাঝে আছি, তাহলে যদি বলি যে দুইটা সংখ্যা যোগ করে আমাকে দাও, তাহলে ও যে সংখ্যাটা দিবে ওটা টাইপ কি হবে? দুইটা সংখ্যা যদি নর্মাল ইন্টিজার সংখ্যা দিই তাহলে টাইপ কি হবে? রিটার্ন টাইপ ইন্টিজার। দুইটা সংখ্যা যোগফল যদি রিটার্ন করতে বলি যে দুইটা সংখ্যা যোগফল আমাকে দাও, তাহলে দুইটা সংখ্যা কি ইন্টিজারই তো হবে, তাই না? দুইটা সংখ্যা তার ক্যারেক্টার হবে না। এরপর ফাংশনের নাম, ফাংশনের নাম যা খুশি তাই দিতে পারেন। আমরা দিলাম হচ্ছে সাম নামে একটা ফাংশন। এরপর প্যারামিটার,
প্যারামিটার কি দুইটা সংখ্যা যেহেতু যোগ করতে আমাকে বলতেছে, তাহলে তো আমাকে দুইটা সংখ্যা দাও, তাহলে না আমি যোগ করে দেবো, না দিলে তো আমি যোগ করতে পারবো না, তাই না? তাহলে দুইটা সংখ্যা ধরেন ইন্টিজার এ আর একটা ইন্টিজার বি দিলাম, এই যে দুইটা সংখ্যা। এরপরে আমাদের এখানে রিটার্ন করতে হবে রেজাল্টটা। তাহলে রেজাল্টের জন্য আমরা এখানে কোড লিখতে পারি একটা আলাদাভাবে, ইন্টিজার রেজাল্ট ইকুয়াল এ প্লাস বি, আর এখান থেকে আমি রেজাল্টটাকে রিটার্ন করে দিলাম রেজাল্ট। এই যে এখন এ করতে পারেন কি, এই লাইনটা নাও লিখতে পারেন, ডাইরেক্ট এ প্লাস বিও পাঠাতে পারেন, ওটা একই কথাই, কারণ রেজাল্টের মধ্যে আলটিমেটলি এ প্লাস বি আছে। ওটা মূল কনসার্ন না, আমাদের কোডের এই লাইন অফ কোডের জন্য মূলত এক্সট্রা একটা লাইন লিখি। আর মূলত আমরা আচ্ছা ভাইয়া, তো প্যাকেটের মধ্যে ইন্টিজার আমরা একবার দিলে হয়তো না, দুইবার করে দেওয়া লাগছে? এই দেখেন এইখানকার প্যারামিটার গুলো প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল, নিজস্বতা বজায় রাখে, এর জন্য এখানে কমা দিলে হবে না। এ আলাদা ভাবে মাইন্ড করে, এ আলাদা ভাবে চিন্তা ভাবনা করে। এই কারণে যখন আমরা এখানে দেবো, তাহলে প্রত্যেকটার জন্য রিটার্ন টাইপ আলাদা আলাদা, মানে এই ডাটা টাইপটা আলাদা আলাদা দিতে হবে। একই হলেও কমা দিলেও আলাদাই দেওয়া লাগবে, বুঝছেন? জি। ওকে, এই ফাংশনটা কি সবাই বুঝছেন? আমরা কখনো মূলত যোগ করা আমরা মূলত কখনো যোগ করার জন্য ফাংশন বানাবো না, কিন্তু জাস্ট কনসেপ্টের জন্য আসি। আমরা যে এইসব বড় বড় কাজের জন্য ফাংশন বানাবো আসি। দেখেন মূলত প্রথমে ফাংশনটা হচ্ছে দুটা, একটা এমন একটা জিনিস যার মধ্যে আপনি দুটা সংখ্যা দিবেন, চারটা সংখ্যা দিবেন, যে কোনো কাজ করতেছেন, দেখেন এই যে এই কাজটাই, এই কাজটা আমাকে বারবার করা লাগছে, বারবার কোড লেখা লাগতেছে। এটার মাঝখানে তাই তো আমি একবারই কোডটার ভিতরে লেখা রাখলাম যে দুইটা সংখ্যা যোগ করার একটা প্রোগ্রাম, অথবা এরকম একটা জিনিস প্রিন্ট করার প্রোগ্রাম। তো এই প্রোগ্রামটা করবে কি, যখন আমি একে কল করব যে সাম ভাই তুমি আমার এই কাজটা করে দাও, তখনই সে কাজটা করে দিবি, তার কাজটা করে দিবি ওই জায়গাতেই। এটাই হচ্ছে কনসেপ্ট, যে আমি বলবো যে কাজটা তুমি করে দাও, এই এই সংখ্যা দিলাম, এই এই কাঁচামাল দিলাম, তুমি করে দাও। তাহলে কি হচ্ছে দেখেন আমার কোড কিন্তু, ভাই আপনি যদি রিটার্নের উদাহরণটা দিলেন এর আগে, তাহলে আসলে এখানে রিটার্নটা কি হিসেবে কাজ করতেছে? আমি ওটা দেখাচ্ছি। দেখেন আপাতত আমরা ধরেন দুইটা নাম্বার নিলাম, যে ইন্টিজার এ, আরেকটা জিনিস মনে রাখবেন, এ ইকুয়াল টু 5 আর ইন্টিজার বি ইকুয়াল টু 10। এই যে এখানকার এখানকার এ বি এর সাথে ওখানকার এ ফাংশনের এ বি এর কোনো সম্পর্ক নাই, এরা আলাদা, ওরা আলাদা। তার মানে ধরেন যে এই যে এই ফাংশনের ভিতরে যারা আছে, এগো দুনিয়া একটা, ও গো দুনিয়া আর একটা, এদের সাথে ওদের কারো কোনো সম্পর্ক নেই। মানে এখানে আপনি এ বি দেন, ওখানকার এ বি দেন, অথবা এখানে এক্স ওয়াই দেন, কোনো সমস্যা নেই, মানে এদের সাথে ওদের কোনো সম্পর্ক নাই। কথা বুঝছেন? এখন দেখেন আমাদের ফাংশনটা হচ্ছে যোগ করার প্রোগ্রাম, তাহলে আমরা ওই ফাংশনে কল দিব যে সাম ভাই, এই যে সাম, সামে যখন কল করব তখন দেখেন তো সাম কইতাছে কি যে আমাকে দুইটা জিনিস দাও, একটা দাও হচ্ছে এ আর একটা দাও হচ্ছে বি, তাহলে আমি দুইটা যোগ করে তোমাকে রেজাল্টটা দিচ্ছি। তাহলে তাকে দুইটা সংখ্যা দেওয়া লাগবে, আমি দুইটা সংখ্যা এইভাবে দিতে পারি যে 5,10। আমরা আগে এইভাবে দেখি যে 5,10 দিলাম, এই ধরেন আপাতত বাদই দিলাম, দিতে লাগলো না আপাতত। এবার যদি রান করি, দেখেন কিছুই আসে নাই। কেন কিছু আসে নাই? এখন এই যে কনসেপ্ট আসি, এই যে ফাংশন মূলত স্ট্যাকের উপর চলে, স্ট্যাক দিয়ে। তো স্ট্যাক দিয়ে হলো কি, এখানে হচ্ছে একটা মেইন ফাংশন আছে, তো মেইন ফাংশনের মধ্যে সাম ফাংশন আছে। তো যখন সাম ফাংশন কল হবে, আর একটা দেয়াত কল হবে যে সাম নামে একটা ফাংশন কল হবে। তখন সামের মধ্যে দেখেন আমি দিতেছি দুইটা জিনিস, 5 এবং 10। এখানে যে সিরিয়াল আছে এখানে সেম সিরিয়ালে দেওয়া লাগবে। তাহলে 5 চলে যাব আমার হচ্ছে এ এর মধ্যে, 10 চলে যাব আমার হচ্ছে বি এর মধ্যে। এখানে যদি আমি এক্স ওয়াইও দিতাম, এক্স এর মধ্যে যাইতো 5, ওয়াই এর মধ্যে যাইতো হচ্ছে বি। এরপর করতো কি, ওদের মাঝখানে রেজাল্ট করবি, তাহলে দুইটা সংখ্যা যোগ করলো, করার পর সে রিটার্ন করছে রেজাল্ট। রিটার্ন করছে মানে এখান থেকে যে আউটপুট আসছে, ধরেন যে 5 আর 10 যদি দিচ্ছে তাহলে 15, সে 15 সে এখানে রিটার্ন করছে। এখন এই জায়গাটা 15 অবস্থান করতেছে, আমরা কি আউটপুট কোথাও প্রিন্ট করছি? ভাই তাহলে ভাই রেজাল্ট যে আউটপুটটা দিব এটা মেইন ফাংশনের ভিতরে চলে আসবে? হ্যাঁ, এই যে রিটার্ন করবে, রিটার্ন করে হচ্ছে ওই জায়গাতে যেখান থেকে তাকে কল করা হয়েছে। তাহলে আমরা এখান থেকে যেহেতু কল করেছি, তাহলে এখানে চলে আসবি। তো আমরা যেহেতু কোথাও প্রিন্ট করি না, এই কারণে কিছু প্রিন্ট দেখা যাচ্ছে না। তো আমরা যদি এটাকে, ভাই তাহলে এই যে এখানে একটা ইউনিক কথা হচ্ছে, মানে যেখান থেকে আমরা মানে পাঠাবো নাম্বারটা এই জায়গায় সে আবার রিটার্ন করবে। হ্যাঁ, তাহলে দেখেন
এখান থেকে এই রেজাল্ট না দেওয়া আউটপুটও বলতে পারেন, ওপি যে কোনো ভেরিয়েবলের নাম বলতে পারেন, সমস্যা নাই। তো এই রেজাল্টটা চলে আসবে কি এইখানে, এখানে মান চলে আসলো 10 আর 5 এর যোগফল করলো, করে পাঠানোর পর রেজাল্টটা ফিল করলো ওপির মধ্যে। তাহলে আলটিমেটলি দুইটা সংখ্যার যোগফল কার মধ্যে আছে? ওপি। ওপির মধ্যে। তাহলে এখন দেখুন যদি আমরা ওপি কে পিন করি, রান দিই, তাহলে দেখেন 15 আউটপুট আসছে। তো এই ওপির মধ্যে না না রেখে যদি আমরা ডাইরেক্ট এখানেও রাখতাম, ডাইরেক্ট এইটা ধরেন যে এটা বাদ দিয়ে দিলাম ডাইরেক্ট এখানে, তাহলে রেজাল্টটাকে আমরা এই জায়গাতে আসে এবং এই রেজাল্টটাকে আমরা আউটপুটে দিতে, তাও আউটপুট আসতো। ওপির মধ্যে রাখলাম না, কারণ ওপিরও যা মান এইটুকারও তাই মান, তাও 15 আসছে। এটুকুই বুঝছেন আপাতত? জি ভাই বুঝছি। এখন সব ফাংশনে সবসময় যে রিটার্ন করে যোগফল দিবে এরকম না। এখন আমি বললাম যে ভাই আমার এখানে যোগ করার চাইতে বারবার প্রিন্ট করা ঝামেলা, তোমাকে আমি এইভাবে কল করবো, তুমি প্রিন্ট করে দাও, আমার কাছে কোনো রিটার্ন মিটার্ন করার দরকার নেই। তাহলে ভাই এক্ষেত্রে আমার একটা প্রশ্ন ছিল। ভাই ভাই একটা প্রশ্ন করেন। এই যে আপনি বললেন যে আমি বললাম যে রিটার্নটা মেইন ফাংশনের ভেতর দিবে, কিন্তু মানে আসলে আপনার কথাতে বুঝতে পারতেছি যে সে রিটার্নটা করার পর আবার সামের ভেতরে ডিরেক্টলি দেয়া দিবে, তারপর আমরা তো সামটাকে প্রিন্ট করি, তাহলে সেই মানটা মানে আমাদেরকে প্রিন্ট করাবে, এটাই তো? হুম হুম হুম। তো আপনার মাইক্রোফোন স্টপ করেন। এখন দেখেন, তো আমি বললাম যে ভাই তোমাকে আর এই যে দুইটা যোগ করে রিটার্ন করার দরকার নাই, তুমি প্রিন্ট করে দাও। তাহলে এখান থেকে ধরেন আমি প্রিন্ট করে দিলাম যে ফাংশন প্রিন্টএফ পার্সেন্ট ডি, এই যে এখানকার যে রেজাল্টটা পেলো ওটাই প্রিন্ট করে দিয়ে দিলাম। তাহলে কি হবে দেখেন, যে সাম অফ 5 10 এ কল করলাম, এর মধ্যে গেল 5, বের মধ্যে গেল 10, 5 আর 10 যোগ করলো, রেজাল্টের মধ্যে 15 আসলো এবং আউটপুট দিয়ে দিল 15। সে কিন্তু এখানে কিছু রিটার্ন করে নাই। এখন যদি আমরা দিই, দেখেন 15 আউটপুট আসছে। এখন যদি বলেন যে এখানে কিছু রিটার্ন করেন, এটা প্রমাণ দেন, আমরা দেখেন নতুন একটা ভিডিও রাখলাম, এখানে এক্স এর মান প্রিন্ট করে দেখাই। মেহেদি ভাই আমার ফোনের চার্জ শেষ, বন্ধ হয়ে যাচ্ছে, আমি বের হয়ে যাচ্ছি, পরে রেকর্ড। ক্লাস জানেন তো, ফোনে ছাড় দেন না কেন? তাহলে দেখেন 15 আসছে, আর এই জাত কি কোনো মান আসছে? দেখেন উল্টা পাল্টা আসছে, গার্বেজ ভ্যালু, জিরো আসলে একটা গার্বেজ থেকে আসছে নর্মালি। তাহলে দেখেন আমি আউটপুট কিন্তু 15 পাচ্ছি, তার মানে কি হচ্ছে, আমি যেহেতু রিটার্ন করে নাই, তার মানে এই জাত কোনো মানে রিটার্ন হয় নাই। ক্লিয়ার? এই যে নাজমিন, তাসলিমা, জি প্রীতম, ভাইয়া। তাসলিমা আছেন নাকি খালি জয়েন করে আছেন? জাহিদ ভাই জি ভাইয়া। বুঝছেন? জি ভাইয়া। মাথা ব্যথা করতেছে। ওকে, তাহলে এই জিনিসটা আপাতত বাদ যাক। এখন আমরা আসি হচ্ছে ইয়া করার, ওই স্টার প্রিন্ট করার ওই জায়গাটাতে আসি। তাহলে দেখেন আমি আগে একটা স্টার প্রিন্ট করা প্রোগ্রাম লিখি। ফাংশনটা বেশি জটিল কিছু না, খুবই সহজ। আপনি আগে প্রোগ্রাম লিখে ফেলেন, সমস্যা নাই। ইন্টিজার আই ইকুয়াল টু এক থেকে শুরু করে আই চলবে আমার লেস দেন ইকুয়াল টু এন পর্যন্ত আই প্লাস প্লাস। এন টেন কই থেকে আসবে আমার তো জানি না, কোডটা আমরা এখান থেকে আসি, এখানে আমার কোড লেখাই তো আছে। এই 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 যে আমার যে লুপটা লিখছি, এই লুপের কাজটা কি? ডায়াগোনালি এন এর মান দিলে এন এর সংখ্যকের একটা ডায়াগোনাল প্রিন্ট করা, তাই না? মানে এন সংখ্যকের কস প্রিন্ট করা। জি ভাইয়া। আছে ওখানে। তাহলে এর কাজ কি? একটা হচ্ছে কস প্রিন্ট করা। এই জিনিসটা আমরা কাট করে একটা ফাংশনে ঢুকাই দিলাম, ধরেন ইন্টিজার টাইপের একটা ফাংশন দিলাম। ফাংশন নাম দিলাম ধরেন যে প্রিন্টার, যা খুশি নাম দিতে পারেন, সমস্যা নাই। নাই তাহলে খুচরো ধরেন ওই যে হ্যাঁ, তাহলে দেখেন যে এই প্রিন্টার, তো প্রিন্টারের মধ্যে আপাতত কিছু রিসিভ করলাম না, করবো আমরা আস্তে ধীরে আসি। এর মাঝখানে ধরেন যে আমি ওই কোডটাকে দিয়ে দিলাম ডাইরেক্ট, যা করছিল তাই। এই দেখুন দেখেন, তাহলে এই যে ফাংশনটা প্রিন্টারে আমি যা দেব, আমি তো বললাম যে কাঁচামাল হিসাবে যা দেব, সে ওই জিনিসটা আমাকে প্রিন্ট করে দেবে অত পরিমাণে। তাহলে এই যে এনটা,
তাহলে এনটা আমি প্যারামিটার হিসেবে নিতে পারি না এখানে, যে তুমি আমাকে এন এর মান দাও, তাহলে এন এর মান যদি 7 হয়, এন এর মান যদি 7 হয়, মানে আমাকে যদি কেউ 7 পারে, তাহলে এই জায়গায় কি 7 বসে যাবে না সব জায়গায় এন এর মান যেখানে যেখানে আছে? জি ভাইয়া। 7 পর্যন্ত। এন এর মান যদি কেউ 5 দেয়, তাহলে এন এর মান এখানে এখানে 5 বসে যাবে, বুঝছেন? জি ভাইয়া। তার মানে এখানে আমরা এন নামে একটা কাঁচামাল ইউজার চিহ্ন নিতে পারি, যে ইন্টিজার অফ এন, যে তুমি আমাকে এন দাও, আমি এন সাইজের জিনিসটা করতেছি। এখন দেখেন এই ফাংশন কি আমাকে খালি প্রিন্ট করে দিচ্ছে, কোনো কিছু কি রিটার্ন করে দিচ্ছে? না। 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 এই জন্য আমরা এখানে ভয়েড দিতে পারি। তবে ইন্টিজার দিলেও সমস্যা নাই, ইরর দেবে না, তবে ভয়েড দেওয়া উচিত। যে ফাংশন কোনো কিছু রিটার্ন করে না, ওই ফাংশন আমরা ভয়েড ইউজ করি, ওটাকে ভয়েড বলা হয়। এখন দেখেন এই জায়গা ভাই থেকে আবার বলেন তো ভয়েডটা কেন দিছেন? এই যে ফাংশন কোনো কিছু রিটার্ন করে না, এই ফাংশন দেখেন আমাদের কাছে কোনো কিছু রিটার্ন করতেছে না, সে জাস্ট করে বললাম যে তুমি খেলা দেখো গা, মাঠে যাও, মাঠে যাও খেলা দেখো। এই যে মাঠে গেল, যে ফুটবল খেলা দেখতেছে, প্রিন্টে মানে ওখানে ওই আউটপুট দিতেছে, আমার কিছু রিটার্ন করতেছে না। যখন আমি তার কোনো কিছু আমরা করব সামনে, একদম রিটার্ন করতে বলবো, তখন অবশ্যই করাই লাগবে, এরকম আমার প্রোগ্রাম আছে, আমরা করি। একটু আগে বুঝছেন কি? জি ভাইয়া। তাহলে দেখেন ঘটনা কি হচ্ছে। এখন দেখেন আমি প্রিন্টারকে কল করলাম যে প্রিন্টার তুমি আমার পাস লিয়া দাও, তাহলে এই প্রিন্টার যদি পাসে পাঠায়, তাহলে এই পাস করে চলে যাবে কার মধ্যে? এই পাস এন এখান এর থেকে এন এর মধ্যে। তাহলে এন এর মান যদি পাস হয়, তাহলে লুপ 1 থেকে কত 5 5 পর্যন্ত। পর্যন্ত 5 পর্যন্ত চলবে, তার মানে 5 সাইজের একটা আমরা ডায়াগোনাল পাবো, তাই না? জি ভাইয়া। এখন দেখেন আমি দিলাম, তাহলে 5 সাইজের একটা ডায়াগোনাল। আমি প্রিন্টারকে যতবার খুশি ততবার কল করতে পারি, আমি আমার প্রিন্টারকে বললাম 5 না আমার 7 সাইজের চাই, দিলাম। আচ্ছা তো ভাইয়া দেখেন এটা হচ্ছে আমরা ইউজার থেকে নিতে পারি না? হ্যাঁ, আস্তে আস্তে আসতেছি। তাহলে এই দুইটা কি বুঝছেন? দেখেন জি 7 সাইজের দিয়েছে। হ্যাঁ, ইউজার থেকে এখন নিবো আমরা, কারণ ইন্টারদার এন নিলই সমস্যা নাই, কারণ ওই এন এর সাথে এখানকার এন এর কোনো সম্পর্ক নাই। এন এক্স ওয়াই যা খুশি দিতে পারেন, সমস্যা নেই, এরা কোনো আলাদা আলাদা। স্ক্যানএফ পার্সেন্টি কমান্ডার এন্ড এন দিলাম। তাহলে এন এর মান যদি আমরা প্রিন্টারকে পাঠাই, যে প্রিন্টারকে পাঠালাম দাসকাল এন দ্বারা, তাহলে এন এর মান ইউজার যা দিবি, দেখেন এখানে একটা এন এর মান ইউজার দিবি, ওই এনটা এন এর মধ্যে আসবি, ওই এনটাকে আমি এখানে পাঠাচ্ছি, এই এনই চলে আসছে ওই এন এর মধ্যে। এখন কোনো জায়গায় যদি চেঞ্জ করেন সমস্যা নেই, কিন্তু যদি এন এর বদলে এক্সও দেন তাও সমস্যা নাই, বুঝছেন? জি ভাইয়া। আর এখন দেখেন ইউজার কি লিখছে, ইউজার যদি আমি 8 দিই, তাহলে দেখেন একটা 8 সাইজের। তো এখন চাইলে এটা আমরা লুপ দেওয়া করতে পারি, ইউজার যদি 5 দেয়, আমি 1 থেকে 5 পর্যন্ত স্টার প্রিন্ট করবো, একটা লুপ চালাই দিলাম। ধর ইন্টিজার i ইকাল টু 1 থেকে শুরু করি, i লেস দেন ইকাল টু n, i প্লাস প্লাস। এখন দেখেন ঘটনা কি করতেছে, ইউজার 1 থেকে n পর্যন্ত দিতেছে। এখন i এর মান কত? 1 হচ্ছে, 2 হচ্ছে, 3 হচ্ছে, 4 হচ্ছে না? জি। আমি ওইটাই প্রিন্টারকে পাঠাই দিলাম যে প্রিন্টার তুমি i এর মান লিয়া দাও, যা তুমি প্রিন্ট করো গা। i এর মান প্রথমে 1 যাবে, তাহলে আমি 1 সাইজের পাবো, i এর মান 2 যাবে, 2 সাইজের পাবো, 3 যাবে, 3 সাইজের পাবো। যদি আমি n এর মান যদি 5 দিই, তাহলে দেখেন কি হয়, 1 সাইজের, 2 সাইজের, 3 সাইজের, 4 সাইজের, 5 সাইজের পাচ্ছি, কিন্তু একটু লাগা ভাইয়া লাগা আছে। একটা হচ্ছে নিউ লাইন দিয়ে স্পেস দিলে মনে হয় ভালো করে বোঝা যেত। আমি ওটাই করতেছি, যে এখানে লাগা লাগা আছে, তো আমরা চাইলে একবার প্রিন্ট করার পরে যেন নতুন লাইন আসে, এর জন্য আমরা একটা লাইন প্রিন্ট করে দিই, ঠিক আছে? জি ভাইয়া। তাহলে এবার দেখেন আমরা যদি 5 দিই, তাহলে দেখেন 1 2 3 4 5, তবে জোড় সংখ্যার গেলে একটু খারাপ দেখাচ্ছে, বিজোড় সংখ্যার গেলে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে, তাই না? জি ভাইয়া। চাইলে আমরা এই জিনিসটা জি কন্ডিশনে ভাইয়া। দিয়ে দিতে পারি, কন্ডিশন দিতে পারি, ইফ যদি আমার i মডুলাস 2 ইকুয়াল 1 হয়, তার মানে কি বিজোড় সংখ্যা, তাই না? i এর মান বিজোড়, জি ভাইয়া। যদি বিজোড় হয় তাহলে তুমি পিন করো, নাহলে দরকার নাই। তাহলে বিজোড় হলে সে i এর মান পাঠিয়ে দিবি। এবার যদি দিই, তাহলে দেখেন আমার প্রোগ্রামটা কত সুন্দর একটা প্রোগ্রাম আসছে। এবার যদি আমি ধরেন যে 10 দিই, তাহলে দেখেন এই যে 1 সাইজের, 2 সাইজ, এই 3 সাইজের, তারপর দেখেন 5 সাইজের, তারপর দেখেন 7-এর, তারপর দেখেন 9-এর, হয়েছে না? আমাকে জি। বারবার কপি পেস্ট করা লাগলো? না ভাইয়া। না। তাহলে এই ফাংশনটা কি বুঝছেন সবাই? জি ভাইয়া। জি, অবশ্যই।
ফাংশনের কনসেপ্টটা বুঝছেন, আমরা আরো করবো, সমস্যা নাই। মূল কাজটা কি মানে দেখছেন কত বিউটি, মানে একটা লাইন খালি কোড লিখলাম, সে করলো কি আমাকে সেম কত রেকর্ড প্রিন্ট করে দিল, হাজার হাজার। এবার যদি আমি 1000 পর্যন্ত লোক চালিয়ে দিলে তো 1000টাই করে দিবি, তাই না? জি তাহলে সুন্দর না? জি ভাইয়া। তো জি এখন ভাইয়া। ফাংশনে, এখন ধরনের ফাংশনে আমরা আরেকটা কাজ করব। এবার করব কি, ফ্যাক্টোরিয়াল বুঝেন? ফ্যাক্টরিয়াল, জি ভাইয়া বুঝি। ফ্যাক্টোরিয়াল মূলত কি, 1 থেকে n পর্যন্ত গুণফল বা n থেকে 1 পর্যন্ত গুণফল, মানে 5 এর ফ্যাক্টরিয়াল কত, 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, তাই না? জি ভাইয়া। তাহলে আমরা ফ্যাক্টোরিয়ালের জন্য একটা ফাংশন নরমালি আগে নরমাল বানাই, আগে নরমাল বানাই, তারপর দেখি, আগে আমরা বুঝি যে ফাংশনটা কেন লাগবে, এরপর আমরা ফাংশন দেবো, তার আগে দেবো না, যখন দেখবো যে আসলে প্রয়োজন। তাহলে ধরেন যে ইউজারের থেকে একটা প্রোগ্রাম দিল, আগে ফ্যাক্টোরিয়ালটা নির্ণয় করি, যে এন ইউজার থেকে ইনপুট নেব এবং এন এর ফ্যাক্টোরিয়াল নির্ণয় করব। বাসার কই গেল বাবা, কেন? কি কোন সাবে কিছু হয় না করবি গেলি? এখানে যারা আছেন তারা ফ্যাক্টোরিয়াল বুঝেন না কে কে? জি ভাইয়া বুঝি ফ্যাক্টরিয়াল। বুঝেন নাই কে, তাই করবি গাইছিলাম। এখানে না বুঝলে এখনো কম, নাহলে কিন্তু আমি শুধু শুধু কোড কিন্তু লিখতেছি। আচ্ছা, এখানে আমি একটা প্রশ্ন করি, প্রথমে এখন আসি। ফ্যাক্টরিয়াল অনেকে আছে রেকর্ড দেখবে, অনেকে না বুঝতে পারি। ফ্যাক্টরিয়াল বিষয়টা হচ্ছে যে কোনো একটা সংখ্যার 1 থেকে ওই সংখ্যা মতো গুণফল 1 2 3 এভাবে গুণ করা যায়, n গুণন n-1 n-2 এভাবে গুণ করা যায়। মানে হচ্ছে বিষয়টা যে 1 1 2 3 4 5 এটারও যা গুণফল রেজাল্ট আসবে, 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1 এটারও রেজাল্ট তাই আসবে। তো এই গুণফলটাকে, এটাকে বলা হচ্ছে ফ্যাক্টরিয়াল, বুঝছেন? জি ভাইয়া। তো এখন দেখেন, ফ্যাক্টরিয়াল নির্ণয় করতে হলে আমার কি, তাহলে এই যে 1 থেকে এই 5 পর্যন্ত আমাকে লুপ চালাতে হবে। হতে পারে আমি 5 থেকে 1 পর্যন্ত চালাতে পারি, আর 5 থেকে 4 1 পর্যন্ত চালাই, একই কথা। গুণ করে প্রতিবার রেজাল্টটা লাগবো। তো এদের যদি আমি গুণ যোগ করতাম, তাহলে কি করতাম, যে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস 1, সাম প্লাস আই করতাম। এবার যেহেতু গুণ, এই জন্য জাস্ট খালি গুণ চিহ্ন দিছি, বুঝছেন? জি। এখানে একটা ভুল আছে, কিন্তু নাজমিন এখানে কি ভুল? যদি 5 দিই তাহলে 5 এর ফ্যাক্টরিয়াল 120 আসার কথা, কিন্তু এখানে একটা ভুল আছে। দেখেন 0 আসছে, কেন আসছে বলেন তো? প্রত্যেকটা লাইন দেখেন, দেখে কোন, আপনারা কোন, যে কেউ একজন কোন, যে পারবেন না? হ্যাঁ, রেজাল্ট তো 0, কিন্তু কি কারণে 0 হচ্ছে এটা দিয়ে গেছি। ও হ্যাঁ, এটাই। দেখেন রেজাল্টের মানে আমি 0 রাখছি, তো 0 রাখার পর আমি কি করতেছি, 5, ধরেন যে 1 থেকে 5 পর্যন্ত গুণফল, ভালো কথা, 1 2 3 3 4 5 এই গুণফল নির্ণয় করবো। তাহলে দেখেন রেজাল্টের সাথে প্রথমে 1 এর গুণফল, 0-র সাথে 0 গুণ 1, এটাই রেজাল্টের মধ্যে রাখছি, কারণ রেজাল্টের মধ্যে আবার যাচ্ছে 0। তারপর আয়ের মান হবে 2, তাহলে 0 গুণ 2। ভাইয়া, 0-র সাথে তো 2 গুণ করলে 2 0ই হবে। এই কারণে আমার রেজাল্টের মধ্যে 1 রাখবো গুণের সময়। তাহলে 1 রাখলে দেখেন প্রথমে আসবি, তাহলে এবার দেখেন যে 1 আয়ের মান 1 আসবি, তাহলে আয়ের মান 1, রেজাল্টের মধ্যে 1 1 গুণ 1 রেজাল্টের মধ্যে চলে যাবে 1। এরপর আয়ের মান হবে 2,
রেজাল্টের মধ্যে আছে 1, তাহলে 2 কে 2, রেজাল্টের মধ্যে 2 যাবি। তারপর আর মান হবে 3, আর রেজাল্টের মধ্যে আছে 2, 3 দুগুণে 6, তারপর 4 আর আছে 6, এখানে আসবে 24, তারপর এখানে হবে 5, আর এখানে আছে রেজাল্টের মধ্যে 24, তাহলে 5 24 সঙ্গে 120, তাহলে আলটিমেটলি তখন রেজাল্ট পাবো কত? 120। প্রোগ্রাম বুঝছেন? প্রোগ্রাম বুঝছেন? জি ভাইয়া বুঝছি। ভাই আবার একটু বুঝাই দেন। এই যে এটা তো সহজ, আমরা 1 থেকে 5 পর্যন্ত যোগ করতাম না, 1 2 3 4 5, এদের যোগ করতাম। এবার জাস্ট খালি গুণ করব, যে এদের রেজাল্টের সাথে রেজাল্ট প্লাস আই করতাম, কিন্তু এবার জাস্ট খালি গুণ। কিন্তু এই রেজাল্টের সময় যদি আগে 1 রাখতাম যোগের সময়, তাহলে কিন্তু 1 বাড়তে হয়ে যেত, 1 যোগ 1 2 আসতো, তাহলে রেজাল্টটা 2 যোগ 2 4 আসতো, তারপর 4 যোগ 3 রেজাল্টে 7 আসতো। কিন্তু এবার তো আমরা গুণ করতেছি, গুণের সময় যদি আমরা 0 রাখি, তাহলে আলটিমেটলি কি হবে? সব মান 0 চলে আসবে। যে 0-র সাথে 1 গুণ করে 0, 0-র সাথে 2 গুণ করে 0, এটা আসলে ঠিক না গুণের সময়। গুণের সময় আমরা রেজাল্টের মান 1 রাখবো, তাহলে কি হবে? যে 1 গুণন 1, আর মান যেহেতু 1 আসছে তাহলে রেজাল্টটা যাবে 1, রেজাল্টের 1 যাবে, তাহলে 1 গুণন 2, তাহলে রেজাল্টটা যাবে 2, তারপর 3 আসবি, তাহলে রেজাল্টের গুণ, তাহলে 2 গুণন 3 6, তারপর 6 গুণন 4 24, তারপর 24 গুণন 5 120, কারণ এদের রেজাল্টের মানের সাথে তো বারবার গুণ করতেছি। বুঝছেন? জি ভাইয়া। এগুলা কিন্তু সহজ প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলো অ্যাডমিশন আসে। তারপরে যে আপনার রাতুল ভাই তো গেছে গা, এখান 1 2 সরি 1 2 1 2 3 1 2 3 4, এই প্রোগ্রামটা আমাকে সময় অ্যাডমিশন আসছিল। এই খাতা লিখতে বলছিল। হুম, একবার আসে না, এটা 2বার আসে, 3বার আসছে। আমাকে সময় আসছে, আমাকে আগের বার আসছে, আর তার আগের বার আসছে, মানে 3বার আসছে প্রোগ্রাম পর পর। এই 4 বছরের মধ্যে 3বার আসছিল সেম এই প্রোগ্রামে। অ্যাডমিশনের প্রোগ্রামটা চিন্তা করার দরকার নাই। আপনারা আমি যেটা শিখাচ্ছি এগুলা ভালো করে প্র্যাকটিস করেন, এই প্রোগ্রামগুলো দুধ ভাত কিছু এটা ফ্যাক্টরাইজ এই নির্ণয় খুব করা খুবই সহজ, খালি যোগের জায়গায় খালি গুণ হয়েছে তাই। তো এটা আপনার নিজের পারা উচিত। তো এখন আসি কনসেপ্টে। এবার ধরেন যে আমি আপনাকে একটা কাজ দিলাম, কাজ হচ্ছে কি ইউজার থেকে তুমি 2টা নাম্বার ইনপুট নেবেন, এন আর হচ্ছে এম, 2টা নাম্বার ইনপুট নেবে, 2টা নাম্বারে ফ্যাক্টরাল নির্ণয় করবা, করে তাদের যোগফলটা আউটপুটে দিবা। এই হচ্ছে একটা কাজ। তাহলে আপনাকে 2টা নাম্বার এন এবং এন ইনপুট নেওয়া লাগবে, এন এর ফ্যাক্টরাল নির্ণয় করতে হবে, এম এর ফ্যাক্টরাল নির্ণয় করতে হবে, রেজাল্টটাকে যোগ করতে হবে, করে আউটপুটে দিতে হবে। এই হচ্ছে আপনার কাজ। কাজ কি বুঝছেন? জি ভাইয়া। তাহলে দেখেন আমি 2টা সংখ্যা ইনপুট নিলাম, যে এন আর এম। পার্সেন্ট দিয়ে দেওয়া হয়েছে। এম 2টা নাম্বার ইনপুট নিলাম, এটা ধরেন যে আমাদের রেজাল্ট 1, রেজাল্ট 1 এর মধ্যে যাবে। রেজাল্ট 1 কি করতেছে? আমার এন এর ফ্যাক্টরাল নির্ণয় করে দিচ্ছে না? জি। সেম কোড কপি করলাম। এবার রেজাল্ট 2 দিলাম, এটা হচ্ছে এম পর্যন্ত চালালে লিখছি কি এম এর ফ্যাক্টরাল নির্ণয় করে দিবে, রেজাল্ট 2। রেজাল্ট 2। এখন আমি করেছি কি 2টার ফ্যাক্টরাল নির্ণয় করবে, করার পরে যোগফলটা আউটপুটে দিবা। তাহলে আমার রেজাল্ট হবে কি ইন্টিজার রেজাল্ট ইজ ইকুয়াল টু রেজাল্ট 1। রেজাল্ট 2। এবার যদি আমরা প্রিন্টএফ করি রেজাল্ট পার্সেন্ট ডি দেওয়ার পরে রেজাল্ট, এখন যদি আমি দিই 4 এর ফ্যাক্টরাল 24 আর হচ্ছে 5 এর ফ্যাক্টরাল 120, তাহলে আমি দিই 4 এবং 5 দিই, তাহলে দেখেন আউটপুট আসছে 144। প্রবলেম ঠিক আছে? জি ভাই। এখন এই কাজ দিলাম না, এবার একটু কঠিন কাজ দিলাম, যে 2টা না, এবার তুমি 10টা ইনপুট নেবা, 10টা নাম্বারে ফ্যাক্টরিয়াল যোগ করবা, করে আউটপুটে দিবা। কেমন লাগবে তখন? আমি ভাই ওই যে ফাংশন ইউজ করবো নাকি? তাহলে বুঝছেন তো ফাংশনের ব্যাপারটা, কারণ নাইলে হবে কি এদের রেজাল্ট 1 2 এর মতন আবার কপি করতে হবে, এদের পেস্ট করব, রেজাল্ট 3, তারপর এম এর জায়গা ধরেন যে আরেকটা আসলে কে,
এই তো শেষ করা লাগবে, তাই না? জি ভাইয়া। তাহলে এভাবে যদি আমাকে 50টা নাম্বার দেয় তাহলে আমাকে 50 বারই কপি করা লাগছে। তার মানে কনসেপ্ট হচ্ছে কি, দেখেন কোনো চেঞ্জ মেঞ্জ কিছুই নাই, একই কাজ, চেঞ্জ মেঞ্জ কিছু নাই, একই কাজ। তো একই কাজ যখন আমি বারবার করতে যাব তখনই আমরা ইউজ করব কি, ফাংশন। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে তাহলে এটার জন্য আমরা একটা ফাংশন বানাই, ধরেন যে একটা ফাংশন বানাই, ইন্টিজার, ফাংশন নাম দিলাম হচ্ছে ফ্যাক্ট। এই ফ্যাক্ট ফাংশনটা কি করবি, যে একটা নাম, কয়টা নাম ফ্যাক্টরিয়াল নির্ণয় করতে আমার কয়টা জিনিস লাগবে কোন তো? একটা ফ্যাক্টরিয়াল নির্ণয় করতে কয়টা জিনিস লাগে? ফ্যাক্টরিয়াল গুণ। যার মান বের করবো এটা। হ্যাঁ, শুধুমাত্র একটা এন নিলেই তো হয়ে যাবো, এন নিলেই সে এন এর মান যা দেবো তার ফ্যাক্টরিয়াল নির্ণয় করে কার মধ্যে রাখবি, রেজাল্টের মধ্যে রাখবি। আমরা এখন দেখেন এই একটু কথা বলছেন যে রেজাল্ট ওয়ান এর মধ্যে ফ্যাক্টরিয়াল এর মানটা আছে, এন এর মান যা দেবো তাই, তাই না? জি ভাইয়া। তাহলে আমি এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম। এবার দেখেন আমি এখান থেকে কল করব যে ফ্যাক্ট, ফ্যাক্ট ভাই তুমি এন নিয়ে যাও, আর হচ্ছে ফ্যাক্ট ভাই তুমি এম নিয়ে যাও, তারপরে দুইটা মান আমাকে কইরা দিবা, ওই মানটা আমি আউটপুটে দেবো। তাহলে দেখেন তুমি যায়া এন এর ফ্যাক্টরিয়াল মান নির্ণয় করে আমার কাছে আনবা, তার মানে আমার কাছে যদি পাঠাতে হয় তাহলে এখান থেকে অবশ্যই কি করা লাগবে, রিটার্ন করা লাগবে। রিটার্ন করা লাগবে। কিন্তু রিটার্ন না করে যদি আমি রিটার্ন না করতাম, এখানে যদি পিন করে দিতাম তাহলে কি হতো, যে রেজাল্ট ওয়ান এর মানে এন এর মান দিলে তার ফ্যাক্টরিয়াল ওখানে এসে পিন করে দিত। কিন্তু আমার তো পিন করার দরকার নাই, আমার দরকার কি মানটা ক্যালকুলেট করে আমাকে দাও, আমি অন্য কাজ করব, আমার অন্য কাজ আছে, যোগ করার কাজ আছে, আমি যোগ করার কাজ করব। তাহলে কি সে দুইটা ফ্যাক্টরিয়াল নির্ণয় করে আমাকে দিবে, এন দিলাম, সে এন এর ফ্যাক্টরিয়ালটা নির্ণয় করলো, করে আমাকে দিল। এম পাঠালাম, এম এর ফ্যাক্টরিয়াল নির্ণয় করে আমাকে দিল। এখন এই জায়গাতে আছে এন এর ফ্যাক্টরিয়াল মান, এখানে আছে এম এর ফ্যাক্টরিয়াল মান, দুইটা যোগ করে আউটপুট দিলে তো হয়ে গেল, তাই না? 144। বুঝছেন এটা? জি ভাইয়া। জি ভাইয়া। এই জাহিদ তাসলিম আপনারা বুঝছেন? জি ভাইয়া। তো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে হ্যাঁ, হবে না। প্র্যাকটিস তো বহুত করাই লাগবে। তো এইখানে দেখেন তাহলে কোনো কোনো ফাংশনের প্যারামিটার নাও থাকতে পারে। যেমন ধরেন জাস্ট খালি কোনো একটা প্রিন্ট করতে করবো, যে ফাংশন কল করবো ওই ভিতরে যাতে প্রিন্ট করে দেয়, তাহলে ওটার কোনো প্যারামিটার লাগবে না। তো প্যারামিটার অনেক সময় ছাড়াও হতে পারে। ও আচ্ছা, আর কল করার সময় যেটা পাঠাইতেছি না, এই যে কল করার সময় যে এইখান থেকে পাঠাচ্ছি, এই যে এন পাঠাচ্ছি, এম পাঠাচ্ছি, এই যে ভিতরে পাঠাচ্ছি, এটাকে বলা হচ্ছে আপনার আর্গুমেন্ট। এটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট, আর ওইটাকে বলা হচ্ছে আমার প্যারামিটার। তো এই হচ্ছে আমাদের ফাংশনের কনসেপ্ট। আমি ফাংশনের বেশ কিছু প্রোগ্রাম দিয়ে দেবো, আপনার কাজ হচ্ছে ওই প্রোগ্রাম গুলা করা। বুঝছেন? জি ভাইয়া। ওকে, তাহলে ফাংশনটা ভালো করে প্র্যাকটিস করেন। আমার কালকে পরীক্ষা আছে, আজকে আমিও বেশি লইব না। আমরা ফাংশনটা আমি বেশ কিছু প্রবলেম দেবো। দেখেন আমি যে টপিক করাই, আমি আপনাকে ওই টপিকের প্রবলেম গুলাই দিয়ে দিই, তাহলে হইব কি আপনাকে শিখাটা ভালো হইব আর কি। কারণ ওই টপিকের প্রবলেম গুলো করলে দেখবেন যে টপিকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। কিন্তু যারা করতেছেন না তাদের যে কি হইব আমি বলতে পারতেছি না। তবে যারা একটু বুঝা বুঝা করবেন তাহলে দেখবেন যে টপিক গুলো মোটামুটি ক্লিয়ার থাকবে, মানে এই টপিক কোনো ঝামেলা লাগবে না। এখন আমি দিছি, যদি করতেন, এই যে মেজবা ভাই করে নাই কো, কিন্তু মোটামুটি বাকি আছে, এইগুলা করলে দেখবেন যে জিনিসগুলা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এরপর আমরা আস্তে আস্তে ভালো কিছু করবো সামনে, কারণ এখন তো বেসিক তো শিখা লাগবো, কারণ 5টা 6টা ক্লাস হয়েছে, 5-6 ক্লাস আর কি দেখাবো। বুঝতে পারছেন? জি ভাইয়া। তো আমি এখানে ফাংশন দিয়ে বেশ কিছু প্রবলেম দিয়ে দেবো, আপনার দায়িত্ব হচ্ছে প্রবলেম গুলা করা। এরপর আমরা হোয়াইল লুপের কিছু অংশ বাকি আছে, ওইটা হচ্ছে নেক্সট দিন ক্লিয়ার করেই মোটামুটি ফাংশনটা শেষ করে দেবো। ঠিক আছে, তাহলে আজকের মধ্যে এটুকুই রাখি, আমার কাল পরীক্ষা আছে একটা। ভাইয়া এরপর আমাদের কি বারে ক্লাস হবে? ওই যে একদিন পর পরে ক্লাস, শুক্রবারে। তার মানে শুক্রবারে। হুম, শুক্রবারে হবে। আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া, বলেন ভাই। এটা আমি প্রথম ক্লাসেই বলছিলাম, হয়তো আপনার প্রশ্নটা বুঝতে ভুল হয়েছিল আমার। আমি বলছিলাম যে
এআই দিয়েই তো এখন সফটওয়্যার বানানো যাচ্ছে, তো এখন কোম্পানিগুলা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে কেন হায়ার করে? ভালো কথা। আপনি এআই দিয়ে সফটওয়্যার জানেন, আপনি কি কি টেকনোলজি জানেন আগে তাই কন। আমি কিছুই জানি না ভাই। না তো নর্মালি কোন কি কি শিখতেছি জানেন। খালি যে সফটওয়্যার বলতে ধরেন এই যে চ্যাট জিপিটি, জিমিনি এগুলার কথা বলতেছেন নাকি? না না না, মানে টেকনোলজি বলতে গেলে HTML CSS জাভাস্ক্রিপ্ট রিয়াক্ট গোল্যাং আছে, তারপর হচ্ছে আপনার ওয়েব সকেট আছে, রেডিক্স আছে, বহুত কিছু আছে। এর মধ্যে কোনো কিছু কি জানেন? কিছুই জানি না ভাই। চ্যাট জিপিটি কলেজে ওই মনে যে হয়। সেকেন্ড সেমিস্টারে আমাদের পাইথন আছে, পাইথনটা একটু আর কি ওকে, স্যার যেগুলো ভালো। শেখায় ওইগুলো। আচ্ছা এটুকু জানি যে ধরেন যে আপনি এখন কিছুই জানেন না, ভালো কথা। এখন আমি এখানে বললাম চ্যাট জিপিটি যে হচ্ছে মেক এ ক্যালকুলেটর টু ডু অ্যাপস মেক এ টু ডু অ্যাপস ইউজিং রিয়াক্ট। ভালো কথা, আমি প্রম্পট দিতে জানি যে একটা রিয়াক্ট আছে, রিয়াক্ট দিয়ে তুমি একটা টু ডু অ্যাপ বানিয়ে দাও। আমি নিজেও রিয়াক্ট জানি না, আমি রিয়াক্ট সামনে শিখবো, নিজেও জানি না। কোড দিলাম, সে আমাকে দিল, সে থিঙ্কিং করুক আমাকে দিক। হ্যাঁ, সে কোড করে দিছে। তো এই কোড যদি আমি কপি পেস্ট করে বসাই, এ কি পুরোটা কি কারেক্ট দিছে আমার কোড? হয়তো বা দেয়নি। না হয়তো বা ভাইয়া, চ্যাট দেয়নি। জিপিটি তো অনেক ভুল দেয়। চ্যাট জিপিটি সবগুলাই ভুলভাল দেয়। যাই হোক, সে ভুলভাল কিছু একটা দিল। এখন আমি কিছুই জানি না, রিয়াক্ট সম্পর্কে আমি কিছুই জানি না। তাহলে আমি এই কোডটা রান করবো কেমনে, এটাই তো আমি পারবো না। কোড রানও তো করতে পারবো না, তাই না? আমি রিয়াক্ট সম্পর্কে কিছুই জানি না, তাহলে আমি কোডটা কেমনে রান করে এটাই জানবো না। আচ্ছা ভালো কথা, আমি কমান্ড দিয়ে দিয়ে জানলাম যে কোড এবার রান করে। এবং কোড রান করার পর আমাকে জাস্ট খালি একটু জায়গা চেঞ্জ করা লাগবে, যে 10 থেকে 20 পেজ বানাতে হবে। আমি এই রিয়াক্টে কিছুই জানি না, যে 10-এর জায়গায় কোড চেঞ্জ করবো আর 20 করে চেঞ্জ করবো, কোন তো দেখি পারবো? পারবো না ভাইয়া। ভালো কথা, আমি তারপর যেহেতু আবার ওইটাও আবার এআই দিয়ে চেঞ্জ করে নিবো আবার। আচ্ছা এআই দিয়ে চেঞ্জ করবেন আমি মানলাম, আপনি এআই দিয়ে চেঞ্জ করেন। আপনি জানেন না আম জিনিস কি, তাহলে বলবেন কি করে যে তুমি আমটাকে চেঞ্জ করে দাও? রিয়াক্টের কোনো নামই শুনে নাই, তাহলে আপনি প্রম্পট দেবেন কেমনে যে তুমি রিয়াক্ট দিয়ে চেঞ্জ করে দাও, রিয়াক্টের এই হুকটা চেঞ্জ করে দাও? এই শব্দগুলো টার্মই যদি আপনি না জানেন, তাহলে আপনি প্রশ্ন করবেন কিভাবে? মানে কোনো একটা টপিক জানেন না, ধরেন যে আপনি ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে জানেন নাই, ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে যে কিভাবে জানবেন? মানে কি কি আছে, টপিকই জানেন না আপনি, কিছুই মানে ওই টোটাল সম্পর্কে কিছুই জানেন না, তাহলে আপনি কি পারবেন? না ভাইয়া, তো পারা তাহলে যাবে না। তাহলে আপনাকে যখন কোম্পানি হায়ার করবে রিয়াক্টে আপনি তাহলে এই কাজ করতে, এখন ধরেন যে একজন আছে যারা রিয়াক্ট সম্পর্কে অ্যাডভান্স জানে না, আমরা এআই ইউজ করবো, আমরা করবো না তা না। আমরা যখন ডেভেলপমেন্ট পর্যায়ে যাবো তখন দেখবেন যে আমরা প্রায় সময় এআই ইউজ করতেছি। কেন ইউজ করতেছি? টেমপ্লেট দেওয়া ইউজ করতেছি, টেমপ্লেটে লাগে, ওটা বড় কথা না। এখন আপনি রিয়াক্ট সম্পর্কে কিছুই জানেন না, তাহলে এই কোডটা যখন কপি করে বসাবেন, তাহলে আপনি কোন জায়গা চেঞ্জ করবেন? জিনিসটার নাম তো বলা লাগবে যে ভাই এই যে এই 5 নম্বর লাইনের এই জিনিসটা হচ্ছে, এটা চেঞ্জ করে দাও। ওইভাবে দিলে তো হাজার হাজার লাইন হবে, সফটওয়্যার তো আর 5 নম্বর 7 নম্বর লাইন, তো ওইভাবে তো সে ট্র্যাক করতে পারবে না। তখন আপনাকে বলা লাগবে যে এই যে এই ফাংশনের এই জিনিসটা ঠিক করে দাও, এই যে ফাংশন বলা তো লাগবে, ফাংশনটা তো বলা লাগবে, তাই না? জি। কিন্তু এখন ধরেন যে একজন ডেভেলপার আছে যেটা সে খুব অ্যাডভান্স না, সে রিয়াক্ট সম্পর্কে মোটামুটি জানে, তাহলে সে একটা সফটওয়্যার বানাতে যত সময় লাগবে আর আপনার বানাতে যত সময় লাগবে, দুইটার মধ্যে দেখবেন যে রাত আর দিন, রাত দিন হবে না? জি। এখন ধরেন যে একটা জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা প্রজেক্ট বানাতে হবে, আপনি ধরেন যে কিছু জানেন না, আর আমি জাভাস্ক্রিপ্ট ধরেন যে মোটামুটি জানি, আমি অ্যাডভান্স জানি তা না, আমি জাভাস্ক্রিপ্টের অ্যাডভান্স কিছু জানি না। এখন জাভাস্ক্রিপ্ট আমি একটা প্রজেক্ট বানাবো যত তাড়াতাড়ি, আপনি কি তত তাড়াতাড়ি বানাতে পারবেন? না ভাইয়া, পারবো না। কেন আমি তো পারবেন না? জানি না। আপনি তো এআই আছে, আপনার কাছে এআই আছে, আমার কাছে এআই আছে, আপনি পারবেন না কেন? যাবে না ভাইয়া তাহলে। এটাই তো আপনি, কারণ কি আপনি এই যে এই ফাংশনটা কল ব্যাক ফাংশনটা ঠিকভাবে কাজ করতেছে না, এটা এটা একটু ঠিক করে দাও, এভাবে আসলে হয় না। আপনি একটা এআইটা তখন আপনি ইউজ করতে পারবেন যখন আপনার ওইটার সম্পর্কে খুঁটিনাটি টার্ম গুলো অন্তত জানবেন, তাহলে অন্তত প্রম্পট দিতে পারবেন যে তুমি আমাকে এই জিনিসটা চেঞ্জ করে দাও, এই লাইনে এই চেঞ্জ করে দাও, এখানকার কেন হচ্ছে আমার জাঙ্গো যখন শিখবো তখন দেখবেন যে অনেক কিছু আমাদের ইরোড দিতেছে, তো সব ইরোড তো খুঁজে পাবো না, তখন বলবো যে দিস ইরোড হোয়াট হ্যাপেন, এই ভিউ ফাংশন কেন কাজ করতেছে না। এখন যদি ভিউ ফাংশন কেন কাজ করতে না, ভিউ ফাংশন কি তাই জানেন না, তাহলে বলবেন কেমনে যে ভিউ কিভাবে কাজ করতেছে না? তাহলে ভাইয়া আর কি এআই কে সহকারী হিসেবে চালাইতে হবে আর কি। হ্যাঁ, এআই কে সবাই সহকারী। এখন দেখেন আমি মোটামুটি জানি,
আমার সাথে যেটা একদম ভালো, আরো ভালো ডেভেলপার 5-7 বছর এক্সপিরিয়েন্স আছে, ওই যত তাড়াতাড়ি বানাতে পারবে, আমি কি তত তাড়াতাড়ি পারবো? না ভাইয়া, পারবেন না। কারণ ওই আরো বেশি জানে, তখন ওই জি। এআই আরো সেইভাবে দিতে হবে। এই কারণে এআই, শুধুমাত্র এআই থেকে লাভ নাই, কোডিং এর বেসিক যদি না জানেন কোনো লাভ নাই, বুঝছেন? ক্লিয়ার? জি ভাই। এই যে আপনি ক্রিকেট খেলা সম্পর্কে কোনোদিন শুনেনি নাই, ধরেন যে কাবাডি খেলা সম্পর্কে জানেন না, এখন কাবাডি খেলার একটা নিয়ম কি, এভাবে আপনি জিবিটি ম্যারে ভাবে শিখতে পারবেন? না, এই যে জানতে 6 হবে মারলে আর কি। ওটা জানবে না, তার মানে আপনাকে বেসিকটা অন্তত জানা লাগবে যে এই টার্ম গুলা আছে, এই বিষয়গুলো আছে, তাই না? জি। ওইরকমই সামনে যখন আমরা দেখবেন যে HTML CSS যখন শিখা যাব, তখন টেমপ্লেট, আমরা ফুল টেমপ্লেট বসতে বসতে ঘন্টা ধরে বানাবো না, আমরা ডাইরেক্ট এআই দিয়ে জেনারেট করে নেবো। কারণ টেমপ্লেট বানাতে হলে আপনি বেসিক জানলে আপনি এডিট করতে পারবেন আরামসে, যে কোনো কিছু এডিট করে ফেলতে পারবেন, কিন্তু আপনার জানা লাগবে আগে, বুঝছেন? জি, এই যে এই কোডটা আমি আপনাকে দিই, তাহলে আপনি জীবনে এই কোডটা রান করতে পারবেন না। বুঝবই তো না ভাইয়া, তাহলে কিভাবে রান হবে? এটাই তো, তাহলে যদি নাই বুঝেন তাহলে আপনি পম দিবেন কি কম? জি। ক্লিয়ার? জি ভাই। তাহলে মাথার মধ্যে ওই কনসেপ্ট আনবেন না, আপাতত চিন্তা করেন এআই আসলে ঠিক আছে, কিন্তু এআই ব্যবহার করার জন্য হলেও আপনাকে জিনিসগুলো জানা লাগবে, এটাই মূল কনসেপ্ট। জি ভাই। ওকে।